নেক্সট হচ্ছে তাহলে ওই 3 নম্বর থিওরেম যেটা বলেছিলাম, যে বেসিক্যালি যেটা কি বলেছিলাম, যে আইগেন ফাংশন অফ এ হার্মিশিয়ান অপারেটর উইথ ডিফারেন্ট আইগেন ভ্যালু তারা অর্থোগোনাল হবে। আর যদি একই আইগেন ভ্যালু হয় তাহলে দে মে নট বি অর্থোগোনাল। যদি একই আইগেন ভ্যালু যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা দে মে নট বি অর্থোগোনাল, বা তাদেরকে অর্থোগোনাল করে নেওয়া যাবে, এইটা ছিল ব্যাপার। আচ্ছা, এবার তাহলে সেটা প্রথমে প্রমাণ করা যাক। তাহলে 3 নম্বর থিওরেম 3 যেটা ছিল, যে eigenfunction of a Hermitian operator having different eigenvalues are orthogonal। এটা হচ্ছে গিয়ে ফর নন ডিজেনারেট কেস। এটা আর ফর ডিজেনারেট কেস, eigenfunction of Hermitian operator need not be orthogonal but can always be chosen to be orthogonal। ঠিক আছে এইটা। আচ্ছা, তাহলে এটা দেখা যাক। তাহলে প্রথমে আগে নন ডিজেনারেট কেসের ক্ষেত্রে দেখা যাক। তাহলে আমি বলছি যে ধরো এ হচ্ছে একটা হার্মিশিয়ান অপারেটর যার দুটো আইগেন ফাংশন আছে, সাইমালটেনিয়াস দুটো আইগেন ফাংশন আছে, ψ1 অ্যান্ড ψ2, এবং ψ1 অ্যান্ড ψ2, এবং এরকমভাবে আছে যে লেট ψ1 অ্যান্ড ψ2 are two eigenfunctions of a Hermitian operator A having eigenvalues alpha and beta রেসপেক্টিভলি। মানে হচ্ছে এ সেটা ψ1 এর ওপর কাজ করে আলফা ψ1 দিচ্ছে, অ্যান্ড এ সেটা ψ2 এর উপর কাজ করে বিটা ইন্টু ψ2 দিচ্ছে। এইভাবে আছে। আচ্ছা, এবার বলেছি এ হচ্ছে একটা হার্মিশিয়ান অপারেটর। এবার সিন্স এ ইজ এ হার্মিশিয়ান অপারেটর, তার মানে এই ψ1 এ ψ2 দিস ইজ ইকুয়ালস টু এ ψ1 ψ2, এটা লেখা যাচ্ছে এইটা। আচ্ছা, তাহলে এবার এইটা মানে কি, এই যেটা লিখলাম সেইটা মানে সেটাকে আবার কীরকমভাবে লেখা যায়, এইটা মানে আবার কিভাবে লেখা যায়, অর এইটা মানে আবার কিভাবে লেখা যায়, এ তো হার্মিশিয়ান অপারেটর, তাই তো? তাহলে আমি কি করতে পারি, আচ্ছা তাহলে এটা আমার ψ2 উপর কাজ করে বিটা ψ2 দেবে, তাহলে ψ1 বিটা ψ2 দিস ইজ ইকুয়ালস টু এই এটা ψ1 এর উপর কাজ করে আলফা ψ1 দেবে, আলফা ψ1 ψ2, और এখান থেকে এবার এ যেহেতু হার্মিশিয়ান অপারেটর, এর আইগেন ভ্যালু ইজ অলওয়েজ রিয়েল, এটা আমরা আগেই দেখে নিয়েছি। তাহলে তার মানে আর এমনিতেও এখানে তো এটা রিয়েল পার্টেই আছে, তাহলে বিটাটা বাইরে বেরিয়ে আসলো, তাহলে ψ1
সাই টু দিস ইজ ইকুয়ালস টু, এইখানে বলছি যে যেহেতু এটা হারমিশিয়ান অপারেটর তাহলে ওর আইগেন ফাংশন সবসময় রিয়েল হবে, তার মানে এটা জাস্ট ওই আলফা হয়ে জাস্ট আলফা স্টার হয়ে বাইরে বেরিয়ে আসবে, যেটা বেসিক্যালি আলফা হবে। তাহলে এইটা ইন্টু সাই ওয়ান সাই টু এটা হলো, আর এখান থেকে কি হবে বিটা মাইনাস আলফা ইকুয়ালস টু সাই ওয়ান সাই টু, দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি হলো, সিন্স মানে এ ইজ হারমিশিয়ান, সেই জন্য এর আইগেন ভ্যালুটা রিয়েল, এটা হলো। এইবার এইখানে দুটো কেস আসছে, যে এই যে রিলেশনটা যেটা পেলাম, যে এই যে বিটা মাইনাস আলফা ইন্টিগ্রাল ওভার অল স্পেস, এইটা মানে কি ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই ওয়ান স্টার সাই টু ডি টাউ দিস ইজ ইকুয়ালস টু 0। এইখান থেকে দুটো কেস আসছে, একটা হচ্ছে কেস 1 ইফ আলফা নট ইকুয়ালস টু বিটা যদি হয়, মানে যে এখানে যে কেসটা আমরা প্রথমে কনসিডার করছি সেক্ষেত্রে আলফা নট ইকুয়ালস টু বিটা, দ্যাট ইজ নন ডিজেনারেট কেস, নন ডিজেনারেট। দেন যদি আলফা নট ইকুয়ালস টু বিটা হয় তাহলে অবশ্যই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই ওয়ান স্টার সাই টু ডি টাউ দিস ইজ ইকুয়ালস টু 0, or in bracket notation psi 1 psi 2 this is equals to 0। এইটা তার মানে হচ্ছে psi 1 psi 2 আর অর্থোগোনাল, এটা অসুবিধা নেই কোনো। তাহলে দেখাই যাচ্ছে যে নন ডিজেনারেট কেসে আইগেন ফাংশন এইটা মানেই হচ্ছে psi 1 and psi 2 আর অর্থোগোনাল এইটা। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে যে আইগেন functions of a Hermitian operator having different eigenvalues are অর্থোগোনাল, এটা হলো। আচ্ছা এইবার হচ্ছে কেস 2 নম্বর হচ্ছে কেস 2। এইটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে ইফ আলফা ইকুয়ালস টু বিটা যদি হয়, আলফা ইকুয়ালস টু বিটা হলে তখন হচ্ছে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0, দেন psi 1 psi 2 নট ইকুয়ালস টু 0 হবে। তার মানে সেক্ষেত্রে psi 1 psi 2 আর নট অর্থোগোনাল, তার মানে সেক্ষেত্রে তার মানে হচ্ছে ফর ডিজেনারেট কেস আইগেন ফাংশনস অফ Hermitian operator may not be 0। এইটা তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি করব, যে এরকম ক্ষেত্রে যদি হয় যে আইগেন ফাংশনগুলো অর্থোগোনাল হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি দেখা যায় যে এই আইগেন ফাংশনগুলোকে অর্থোগোনাল করে নেওয়া যায়। কেন করতে হবে অর্থোগোনাল, কেন আইগেন ফাংশনকে অর্থোগোনাল করতে হবে, কারণ আমাদের সবসময় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন চাই, তাই না? কারণ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন আমরা বারবারই দেখেছি যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন অ্যাকচুয়ালি একই স্টেটকে রিপ্রেজেন্ট করে, সেই জন্য আমাদেরকে সবসময় লিনিয়ার মানে কোয়ান্টাম মেকানিক্সে আমরা সবসময় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনকে অ্যাকসেপ্ট করব, দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন মানে সেইটাকে অর্থোগোনাল হতে হবে। আর আমরা কি বলেছি, হারমিশিয়ান অপারেটর আমরা কি বলেছি, মানে পস্টুলেট 2-তে কি পড়েছি, যে হারমিশিয়ান অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। কমপ্লিট সেট মানে কি, মানে সেই সেটের মধ্যে যে মানে ওই একটা সেট অফ ওয়েভ ফাংশন যেগুলো হচ্ছে নর্মালাইজড এবং অর্থোগোনাল টু ইচ আদার, তাই তো এগুলো আমরা দেখেছি। তার মানে সেই জন্য আমাদের অর্থোগোনাল হওয়াটা ওয়েভ ফাংশনগুলো খুব দরকার।
তাহলে এবার যদি এরকম সিচুয়েশান আসে যেখানে ওয়েভ ফাংশনগুলো অর্থোগোনাল না, সেখানে আমরা কি করব? সেইটাকেই বলা হয়, এইটাই হচ্ছে মানে এই অর্থোগোনাল করার অনেক রকম টেকনিক আছে। তার মধ্যে ওয়ান অফ দ্য টেকনিক হচ্ছে যেটা খুবই মানে কি বলবো মানে খুবই আর কি মানে সবাই ইউজ করে, সবই লোকজন ইউজ করে, বা এমনি নর্মাল রিসার্চের ক্ষেত্রেও লোকজন এইসবের আর কি কোড লিখে মানে সমস্ত ভেক্টরকে অর্থোগোনাল করে নেয় আর কি। তো সেইটা হচ্ছে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক। ঠিক আছে, তাহলে if some eigenfunctions of a Hermitian operators are not orthogonal, then they can be made orthogonal using Gram-Schmidt অর্থোগোনালাইজেশন টেকনিক, এইটা ঠিক আছে এইটা। তাহলে এবার এই গ্রাম-স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিকটা কি দেখা যাক। আচ্ছা, এবার এখানে আমরা কি করছি, গ্রাম-স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিকে কি করব, যে আমাদের কাছে অলরেডি ওয়েভ ফাংশন আছে ψ1, ঠিক আছে, এইবার মানে ψ1 ψ2 এইগুলো আছে। এবার আমরা কি করছি যে মানে ψ1 ψ2 এরকম ওয়েভ ফাংশনগুলো আছে হুইচ আর নট অর্থোগোনাল। এবার আমরা ডিমান্ড করছি যে আমরা এমন কিছু ওয়েভ ফাংশন তৈরি করে নিচ্ছি আউট অফ ψ1 ψ2, মানে এমন কিছু মানে ψ1 ধরো আমার কাছে একটা বেসিস সেট আছে, যে বেসিস সেটটার মধ্যে মানে বেসিস মানে হচ্ছে ওয়েভ ফাংশনের সেট অফ ওয়েভ ফাংশন আছে হুইচ আর নট অর্থোগোনাল, ψ1 ψ2 ψ3 এইভাবে আছে হুইচ আর নট অর্থোগোনাল। এবার আমি কি করছি, আমি নতুন কিছু ওয়েভ ফাংশন তৈরি করছি আউট অফ দি ψ1 ψ2 ψ3, মানে ψ1 ψ2 ψ3 এগুলোকে ইউজ করে মানে কিছু কম্বাইনিং কোফিশিয়েন্ট জুড়ে দিয়ে আমি কিছু নতুন ওয়েভ ফাংশন তৈরি করছি এবং আমি ডিমান্ড করছি যে তারা অর্থোগোনাল। এবার তারা কি শর্তে অর্থোগোনাল হবে সেইটা আমরা বার করব, কিন্তু আমি ডিমান্ড করছি যে আমি ψ1 ψ2 ψ3 দিয়ে নতুন কিছু সেট অফ ওয়েভ ফাংশন তৈরি করেছি যারা নাকি অর্থোগোনাল। ঠিক আছে, তাহলে দেখি কি বলতে চাইছি, যে let us consider a set of function যারা ছিল ψ1 ψ2 ψ1 ψ2 ψn আর কোয়ান্টাম mechanically acceptable but not অর্থোগোনাল। এবার আমরা করছি যে let us write নতুন সেট অফ ওয়েভ ফাংশন তৈরি করছি φ1 which is equals to ψ1, তারপরে করছি মানে ψ1টাকে ψ1টাকে অ্যাজ ইফ ψ1ই রেখে দিলাম, নতুন নাম দিলাম জাস্ট φ1। তারপরে করছি আরেকটা নতুন ওয়েভ ফাংশন φ2, সেটাকে কিভাবে লিখছি দেখো, সেটাকে লিখছি C21, মানে এই নামটা তুমি যা খুশি দিতে পারো, আমি আমার সুবিধার জন্য C21 লিখছি, পরে কেন লিখছি C21 এগুলো কেন লিখছি সেটা একটু পরেই বলছি, তুমি যা খুশি নাম দিতে পারো, তুমি C1 নামও দিতে পারতে। C21 φ1 প্লাস ψ2 আমার অলরেডি ছিল, আর φ1 মানেই ψ1। হ্যাঁ, তাহলে আমি φ2টাকে এরকমভাবে তৈরি করছি
এই মানে সাই ওয়ান সাই টু লিনিয়ার কম্বিনেশন হিসাবে তৈরি করছি, কিন্তু আমি একটা কম্বাইনিং কোফিশিয়েন্ট দিয়েছি। মানে এই যে নতুন যে সেট অফ ওয়েভ ফাংশনগুলো তৈরি করতে চাইছি, যে ফাই ওয়ান বা ফাই টু বা ফাই থ্রি এইভাবে যেগুলো তৈরি করতে চাইছি, সেইগুলো যেগুলোকে বলছি আর কি অর্থোগোনাল হবে, সেইগুলোর কিছুটা করে পার্ট নিচ্ছি। মানে কম্বাইনিং কোফিশিয়েন্টের ভ্যালুর ওপর ডিপেন্ড করে যে এই ওয়েভ ফাংশনটা এই টোটাল ওয়েভ ফাংশনের মধ্যে কতটা কন্ট্রিবিউট করছে, ঠিক আছে। আর সাই ওয়ান সাই টুগুলো তো আগে থেকেই ছিল, আমি এরকমভাবে তৈরি করছি। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ধরো ফাই থ্রি, সেটাকে আমি বলছি এরকমভাবে সি থ্রি ওয়ান ফাই ওয়ান প্লাস সি থ্রি টু ফাই টু প্লাস সাই থ্রি, এইভাবে। তারপরে তোমার ধরো ফাই ফোর করছি, সেটা হচ্ছে সি ফোর ওয়ান ফাই ওয়ান প্লাস সি ফোর টু ফাই টু প্লাস সি ফোর থ্রি ফাই থ্রি প্লাস হচ্ছে গিয়ে সাই ফোর, এইভাবে যাচ্ছি আর কি। হ্যাঁ, এই সাই ওয়ান সাই টু সাই থ্রি এইগুলো নিয়েই তৈরি করছি নতুন নতুন আর কি নতুন নতুন ওয়েভ ফাংশন যারা অর্থোগোনাল। মানে আমি এখানে ডিমান্ড করেছি এই ফাই ওয়ান ফাই টু ফাই ওয়ান ফাই থ্রি ফাই টু ফাই থ্রি ফাই থ্রি ফাই ফোর এরা হচ্ছে অর্থোগোনাল, এটা আমি ডিমান্ড করছি। এবার কোন শর্তে এটা অর্থোগোনাল হবে সেটাই কম্বাইনিং কোফিশিয়েন্টগুলোর ভ্যালুটা বার করতে হবে। যেমন সেই যখন নর্মালাইজেশন করছিলাম, নর্মালাইজড ওয়েভ ফাংশন যখন করছিলাম, তখন আমি বলছিলাম যে আমার একটা ওয়েভ ফাংশনকে নর্মালাইজড হতে হবে। এবার আমি বলছিলাম যে একটা ওয়েভ ফাংশন ধরো আমার আছে এ ইন্টু ই টু দি পাওয়ার সামথিং এরকম আছে। এবার এই ওয়েভ ফাংশনটা নর্মালাইজড কোন শর্তে নর্মালাইজড হবে, ওই সাই স্টার সাই ইকুয়ালস টু 1 করে সেখান থেকে নর্মালাইজেশন কনস্ট্যান্টের ভ্যালুটা বার করে নিচ্ছিলাম। এখানেও সেরকম ব্যাপার, আমি বলে দিচ্ছি যে ফাই ওয়ান ফাই টু এইগুলো হচ্ছে প্রতিটা অর্থোগোনাল, এটা আমি ডিমান্ড করে দিচ্ছি। এবং এই অর্থোগোনালিটি ক্রাইটেরিয়া থেকে আমি এই কম্বাইনিং কোফিশিয়েন্টগুলোর ভ্যালু বার করব, যে ভ্যালুগুলো যদি আবার ফিরে গিয়ে এখানে পুট করি তাহলে একদম দেখা যাবে যে এই ওয়েভ ফাংশনগুলো অর্থোগোনাল হচ্ছে, ঠিক আছে। আর আমি ওয়েভ ফাংশনগুলো এইরকমভাবে লিনিয়ার কম্বিনেশন নিয়ে তৈরি করেছি। হ্যাঁ, তাহলে এরকমভাবে যদি চলতে থাকে তাহলে আমার ফাই এনটা কী হবে, সি এন ওয়ান ফাই ওয়ান প্লাস সি এন টু ফাই টু প্লাস সি এন থ্রি ফাই থ্রি প্লাস ডট 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 করে এইভাবে হচ্ছে ফাইনালি সাই এন, এইভাবে হবে, ঠিক আছে। এবার আমরা ডিমান্ড করছি যে we demand that the new set of functions, that is phi 1 phi 2 dot dot phi n, are orthogonal to each other, and we have to choose the combining coefficient accordingly. এটা আমি বলছি। তাহলে দেখা যাক এগুলো অর্থোগোনাল হলে কিভাবে যাবে। তাহলে এবার আমাদের কাছে অলরেডি কি আছে, অলরেডি উই হ্যাভ ফাই ওয়ান ইকুয়ালস টু সাই ওয়ান, এটা অলরেডি আছে। আচ্ছা, এবার নেক্সট বলছি যে লেট ফাই ওয়ান অ্যান্ড ফাই টু মাস্ট বি অর্থোগোনাল, তা তো অলরেডি আমরা বলে দিয়েছি। তার মানে ফাই ওয়ান ফাই টু দিস ইজ ইকুয়ালস টু 0, অর ফাই ওয়ান ফাই টু মানে কি, ফাই টু মানে ওপরে লিখে রেখেছি সি টু ওয়ান ফাই ওয়ান প্লাস ওপরে কি লিখে দিয়েছিলাম সি টু ওয়ান ফাই ওয়ান প্লাস সাই টু, হ্যাঁ প্লাস হচ্ছে গিয়ে সাই টু, দিস ইজ ইকুয়ালস টু 0। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে ফাই ওয়ান সি টু ওয়ান ফাই ওয়ান প্লাস ফাই ওয়ান সাই টু, দিস ইজ ইকুয়ালস টু 0।
আর এখান থেকে C21টা রিয়েল পার্টে আছে, তাহলে বাইরে বেরিয়ে আসলো। তার মানে phi1 এইটা প্লাস phi1 psi2 দিস ইজ ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে C21 ইকুয়ালস টু মাইনাস অফ phi1 psi2 বাই phi1 এটা বেরোলো। ঠিক আছে, এবার এখানে কিন্তু phi1টা phi1 phi2 বা phi1 phi3 এগুলো অর্থোগোনাল বলেছি, আমি কিন্তু একবারও বলিনি এরা নর্মালাইজড কিনা, সেই জন্য এই নিচের এইটা কিন্তু 1 লিখে দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এইটা আসলে আমার C21 এর ভ্যালুটা। তাহলে আমার এখন এটা যদি আমার C21 এর ভ্যালুটা আসে, তাহলে আমার এখন ওইটা যেটা বেসিক্যালি ছিল আমার phi2, সেটা কি দাঁড়ালো মাইনাস phi1 psi2 বাই phi1 আর মাইনাস phi1 আর যেন কি ছিল, এটা হচ্ছে, হ্যাঁ এটার সাথে হচ্ছে phi1, এটার সাথে হচ্ছে গিয়ে phi1 প্লাস psi2, এটা ছিল। তাহলে এটা এখন আমার নতুন ওয়েভ ফাংশন হলো। এইবার তুমি হচ্ছে এই phi1 আর phi2 দেখো, এটা একদম অর্থোগোনাল হবে। তাহলে এখন যে নতুন phi1 phi2 বেরোলো উইথ দ্য কম্বাইনিং কোফিশিয়েন্ট যদি এরকমভাবে এইটা লিখি তাহলে কিন্তু এরা একদম অর্থোগোনাল হলো। ঠিক আছে, তাহলে এরকমভাবে আমি অর্থোগোনাল ওয়েভ ফাংশন তৈরি করে নিতে পারি। আচ্ছা, আরও দেখি। তাহলে এইভাবে phi1 phi2 হলো। এবার নেক্সট হচ্ছে phi3 মাস্ট বি orthogonal to both phi1 and phi2, এটা হবে। তাহলে সেটা কি, সেটার ক্ষেত্রে মানে phi1 phi3 0 হবে অ্যান্ড phi2 phi3 0 হবে, এটা হবে। তাহলে এবার phi1 phi3 0 মানে কি, phi1 phi3 0 মানে কি, এটা করি যে তাহলে নাও phi1 phi3 equals to 0 or phi1 phi3 মানে কি C31 phi1 plus C32 phi2 plus psi3 this is equals to 0 or এইটা মানে হচ্ছে গিয়ে মানে এটা C31টা জাস্ট বাইরে বেরিয়ে আসবে, phi1 প্লাস C32টা বাইরে বেরিয়ে আসবে, phi1 phi2 প্লাস phi1 psi3 দিস ইজ ইকুয়ালস টু 0 আর এটা মানে কি phi1 phi2 তো অর্থোগোনাল, এটাই তো আমি ডিমান্ড করেছি। তার মানে এইটা বেসিক্যালি আমার 0 দেবে, তার মানে আমার শুধু এই পার্টটা থাকছে আর এই পার্টটা থাকছে। তাহলে আমার C31টা কি হচ্ছে মাইনাস অফ phi1 psi3 বাই phi1 এটা হলো C31। একই রকমভাবে C32 কি হবে, তাহলে আবার phi2 phi3 দিস ইজ ইকুয়ালস টু 0 আর phi2 এখানে শুধু phi3 এর ভ্যালুটা লিখব। phi3 মানে কত, সেটা হচ্ছে C31 এটা হচ্ছে C31 phi1 প্লাস C32 phi2 প্লাস psi3 দিস ইজ ইকুয়ালস টু 0 আর C31 phi2 phi1 কি মশা phi2 phi1 প্লাস C32 phi2 প্লাস phi2 psi3 দিস ইজ ইকুয়ালস টু 0 আর এখান থেকে এইটা মানে হচ্ছে আবার 0, যেহেতু এরা অর্থোগোনাল আমি বলে নিয়েছি। তাহলে এখান থেকে C32 বেরিয়ে গেল, যেটা হচ্ছে বেসিক্যালি মাইনাস অফ phi2 psi3 বাই phi2 এইটা। তাহলে আমার এখন টোটাল ওয়েভ ফাংশন যেটা সেটা আমার কি দাঁড়ালো, নতুন যে ওয়েভ ফাংশন phi3 ইকুয়ালস টু মাইনাস অফ phi1 psi3 বাই phi1 এইটা ইন্টু phi1, তারপরে মাইনাস অফ phi2 psi3 বাই phi2 তার ইন্টু phi2,
তারপরে হচ্ছে প্লাস সাই থ্রি, এটা হলো আমার এখন নতুন ওয়েভ ফাংশন, যেটা হচ্ছে অর্থোগোনাল হবে। তাহলে এরকমভাবে আমি প্রতিটাকে বার করে নিতে পারি, প্রতিটার সাথে প্রতিটা অর্থোগোনাল করে নিউ সেট অফ ওয়েভ ফাংশনগুলোকে বার করে নিতে পারি। তাহলে এইভাবে আমি অর্থোগোনাল ওয়েভ ফাংশন তৈরি করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমার এরকমভাবে তাহলে আমি ফর এন সেট অফ ওয়েভ ফাংশনের জন্য কি লিখতে পারি, আমি এবার হচ্ছে কি একদম কেট নোটেশানে লিখছি ঠিক করে। হ্যাঁ, মানে তাহলে মানে এই যে এইগুলো যে এইভাবে লিখেছি না, এগুলো আমার দেখতে ভীষণ চোখে লাগছে, এটা ঠিক মানে একদম প্রপার ফর্মে ঠিক এইভাবে লেখা উচিত। হ্যাঁ, যে ইন দ্য কেট নোটেশন কি লিখতে পারি তাহলে, phi 1 this is equals to psi 1, phi 2 this is equals to minus of phi 1 psi 2 by phi 1 phi 1 phi 1 plus psi 1। তারপরে হচ্ছে phi 3 this is equals to minus of phi 1 minus of phi 1 psi 3 minus of phi 1 psi 3 by phi 1 phi 1 phi 1 plus phi 2 psi 3 by phi 2 phi 2 phi 2 প্লাস সাই থ্রি। তাহলে এরকমভাবে যদি আসে, মানে কি বলো তো, বেসিক্যালি এই যে মানে ওয়েভ ফাংশনকে না কখনো এই রকমভাবে লেখা উচিত না, এই যে আমরা এইভাবে লিখেছি, কারণ এটা হচ্ছে তোমরা এখনও পুরো জিনিসটার সাথে অতটা হ্যাবিচুয়েটেড হওনি বলে এরকমভাবে লিখেছি। বা যত বড় হবে দেখবে এরকমভাবে লেখা যায় না, আইদার ব্রা ফর্মে অথবা কেট ফর্মে, মানে যেটা অ্যাকচুয়ালি সেই ফর্মে লেখা উচিত। হ্যাঁ, এরকম শুধু খালি খালি জাস্ট সাই লিখে দেওয়াটা মানে এটা ভীষণ আনসাইন্টিফিক আর কি। হ্যাঁ, তো যদি সেটা রিয়েল হয় তাহলে কেট পার্ট হিসাবে লিখলেই হয়। ঠিক আছে, এইটা আর কি। তাহলে একই রকমভাবে আমার এইভাবে ফাই এনটা কী হবে, ফাই এনটা কী হবে, মাইনাস অফ ফাই 1 মাইনাস অফ ফাই 1 সাই এন বাই ফাই 1 ফাই 1 ফাই 1 ও আচ্ছা, এখানে তো একটা মাইনাস হবে, দাঁড়া, এটা তো মাইনাস ছিল না, এটা মাইনাস। হ্যাঁ, তাহলে মাইনাস অফ ফাই টু সাই এন বাই ফাই টু এরকমভাবে গিয়ে এইভাবে গিয়ে ফাইনালি প্লাস অফ সাই এন, এইটা হবে। তাহলে যেখানে দেখা যাচ্ছে যে টোটাল সেট অফ যে নিউ সেট অফ ওয়েভ ফাংশানটা তৈরি হলো, যেটাকে আমরা এরকমভাবে দেখাবো ক্লিয়ারলি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাই 1 ফাই 2, মানে এটা বেসিক্যালি এরকমভাবে দেওয়া উচিত, এইভাবে গিয়ে ফাই এন এইটা, আর অর্থোগোনাল এইটা, বা এইটাকেই না এই জিনিসটাকেই জাস্ট এরকমভাবে লেখা যায়, এইভাবেই লেখা যায়, এরকমভাবেও লেখা যায়। ঠিক আছে, এইটা মানেই বোঝায় যে মানে একটা সেট অফ ওয়েভ ফাংশন, এইটা মানেই এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই জিনিসটাকে দেওয়া মানেই বোঝায় একটা সেট অফ ওয়েভ ফাংশন, বা বলা হয় এগুলোকেই বলা হয় সেট অফ ওয়েভ ফাংশনকেই বলা হয় বেসিস সেট বলে, বুঝেছো, বেসিস সেট বেসিক্যালি। হ্যাঁ, এইভাবে। তাহলে এবার এটা হলো, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা অর্থোগোনাল তৈরি করে নিলাম, তাহলে এইভাবে নতুন সেট অফ ওয়েভ ফাংশন পেলাম যেগুলোকে হচ্ছে অর্থোগোনাল করে নিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এইবার যেটা ব্যাপার, তাহলে এটা তো হলো, তাহলে এই যে জিনিসটা যেটা করলাম খুব একটা কঠিন কিছু করলাম না, দেখতে তো এরকম মনে হলো, কিন্তু এটা এতটা কিছুই কঠিন করলাম না, এটা জাস্ট একটা সিম্পল ভেক্টর অ্যালজেব্রা, মানে ভেক্টর অ্যালজেব্রা ইন দ্য সেন্স মানে আমাদের যে অলরেডি ভেক্টরের যে আমাদের নলেজ আছে সেই নলেজ থেকে এটা করে ফেলতে পারি, আর কিছুই না। সেইটা দেখা যাক, বরং সেইটা দেখলে বুঝতে পারবো যে এত কঠিন কঠিন জিনিস হঠাৎ করে কেন লোকে করতে যাবে, কিছু না, সিম্পল ভেক্টর ফর্ম। তো সেইটা একটুখানি দেখা যাক। হ্যাঁ, তো সেইটা হচ্ছে বেসিক্যালি জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন। हेलो मैम।
হ্যাঁ বলো। বলছি যে আমরা মানে যেটা আমরা বার করছি তার যে লাস্ট ডিজিটটা, যেমন সাই এন এর ক্ষেত্রে যে শেষ ডিজিটটা যেটা আসছে, হুম, সেটা সবসময় মানে তার কোনো কোএফিসিয়েন্ট থাকছে না কেন? তার কোফিশিয়েন্ট কোনো থাকবে না, কারণ ওগুলো তো অলরেডি, দেখো এইগুলো আমি নতুন সেট আপ তৈরি করেছি, নতুন সেট তৈরি করেছি মানে ওইগুলোর প্রতিটার একটু একটু করে কন্ট্রিবিউশন আছে, কিন্তু এই সাই এনগুলো তো অ্যাকচুয়াল ওয়েভ ফাংশন, ওটা তো আমার অলরেডি ছিল, সেই জন্য ওইটা পুরোটাই থাকছে, ওইটার পুরোটাই কন্ট্রিবিউশন থাকছে, মানে যে করসপন্ডিং স্টেটের জন্য ওয়েভ ফাংশনটা বার করছি সেই স্টেটে ওই আগের ওয়েভ ফাংশনটা যেটা আমার অ্যাকচুয়াল ওয়েভ ফাংশন, আমি তো এই ওয়েভ ফাংশনগুলোকেই অর্থোগোনাল বানাচ্ছি নতুন ওয়েভ ফাংশনে তৈরি করে, তাহলে নতুন ওয়েভ ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি এই ওয়েভ ফাংশনটাকে পুরোটাই থাকতে হবে, ওইটা কেন একটুখানি থাকবে, মানে এই যে যে ভ্যালুগুলো এসেছে এইটার তো একটা, এটা তো একটা নাম্বার আছে, এটা তো একটা ভ্যালু আছে, যদি আমি এগুলোর প্রপার ভেক্টর ফর্মটা জানতাম তাহলে সেগুলোকে মাল্টিপ্লাই করে উপরে নিচে মাল্টিপ্লাই করে তারপরে ভাগ করে তো তার একটা নাম্বার বেরোতো, তাহলে সেই নাম্বারগুলো যেগুলো বেরোতো সেইগুলো হচ্ছে এই নতুন ওয়েভ ফাংশানে অলরেডি যে আরও যে নতুন ওয়েভ ফাংশনগুলো তৈরি করেছি তাদের কন্ট্রিবিউশন, কিন্তু পুরানো যে ওয়েভ ফাংশন আছে সেটাই তো আমার অ্যাকচুয়াল অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, যেটা কোনো একটা পার্টিকুলার স্টেটের জন্য, মানে বেসিক্যালি কিছুই না, ধরো মানে এটার অ্যাকচুয়ালি বেসিক্যালি কিছুই না, এগুলো হচ্ছে এরকম একটা ব্যাপার যে ধরো আমার এরকম কিছু স্টেট আছে, এরকম আমার কিছু স্টেট আছে, তাহলে এইটা হচ্ছে 1 নম্বর স্টেট, তার ওয়েভ ফাংশন সাই 1, এটার 1 নম্বর স্টেট সাই 2, এটার 1 নম্বর স্টেট সাই 3, এইভাবে আছে, তাহলে এবার আমার এইগুলো আমার অলরেডি ছিল, এবার আমি দেখছি যে এই ওয়েভ ফাংশনগুলো ইউজ করে আমি ধরো একটা শরিঞ্জার ওয়েভ ইকুয়েশান লিখলাম, শরিঞ্জার ওয়েভ ইকুয়েশান লেখার পর তাতেই করসপন্ডিং সিস্টেমটার যে হ্যামিল্টনিয়ান অপারেটর সেটাকে মানে সেটা দিয়ে শরিঞ্জার ওয়েভ ইকুয়েশান নিয়ে সলভ করে আমি এনার্জি পেলাম, বাট এনার্জি ভ্যালুটা আমার অতটা অ্যাকিউরেট নয়, ঠিক আছে, তখন যেটা আমাদের করতে হয় এইটাই হচ্ছে বেসিক্যালি তোমরা এই কিছুদিন পরেই পড়বে, সেটা হচ্ছে ভেরিয়েশনাল প্রিন্সিপাল, বুঝেছো, তো তখন আমাদের যেটা করতে হয় যে এই ওয়েভ ফাংশনকে আরও অ্যাকিউরেট করতে হয়, কিভাবে অ্যাকিউরেট করব, যে এই ওয়েভ ফাংশনটাকে আমি লিনিয়ার কম্বিনেশন অফ, মানে এই সাই 1 ওপর সাই 1 সাথে, মানে আমি ধরো এরকম সাই 1 প্রাইম তৈরি করব, যেটা হচ্ছে আমার লিনিয়ার কম্বিনেশন অফ দ্য আদার ওয়েভ ফাংশন হবে, মানে যার মধ্যে আমার অলরেডি যেটা ছিল ফর দিস পার্টিকুলার স্টেট সেইটা আমার থাকবে সাই 1 প্লাস হচ্ছে C2 সাই 2 প্লাস হচ্ছে C3 সাই 3 প্লাস হচ্ছে C4 সাই 4 অ্যান্ড সো অন, এইভাবে যত আমি লিনিয়ার কম্বিনেশন বাড়াবো তত আমার ওয়েভ ফাংশনটা অ্যাকিউরেট হবে, তত এনার্জিটা অ্যাকিউরেসির দিকে যাবে, যেটা এক্সপেরিমেন্টাল এনার্জি এসেছে, কিন্তু কিন্তু এই পার্টিকুলার স্টেটের জন্য অলরেডি যে ওয়েভ ফাংশন ছিল সেইটা পুরোটাই থাকবে, তার সাথে বাকি যেগুলো ছিল সেগুলোর আমি একটু একটু করে কন্ট্রিবিউশন ঢোকাবো, অ্যাজ ইফ আমি যেন একটা লিনিয়ার কম্বিনেশন করছি অফ দ্য আদার ওয়েভ ফাংশন, মানে টোটাল বেসিসটার মধ্যে, টোটাল বেসিস সেটটার মধ্যে, বেসিস সেট মানে কি, মানে এই যে এইটা হচ্ছে বেসিস সেট, টোটাল বেসিস সেটটার মধ্যে আরও যেসব ওয়েভ ফাংশন আছে সেই ওয়েভ ফাংশনগুলো নিয়ে আমি একটা লিনিয়ার কম্বিনেশন তৈরি করব, যাতে করে আমার এনার্জিটা আরও বেশি অ্যাকিউরেট আসে, সেই জন্য মানে অলরেডি যেটা ছিল সেইটা থাকবে, তার সাথে আমি আরও কিছু অ্যাড করব, মানে অ্যাজ ইফ যেন এই স্টেটটার ওপর যেন শুধু এই ওয়েভ ফাংশনটা নয়, এই স্টেটটার ওপর বাকি স্টেটগুলোরও একটা মানে একটা এফেক্ট আছে, যেমন দেখো যদি আমি ইলেকট্রন দিয়ে ভাবি তাহলে আমার কি হবে, তাহলে ধরো আমার এইখানে একটা ইলেকট্রন আছে আর হচ্ছে গিয়ে এইখানে একটা ইলেকট্রন আছে, এবার আমি যদি শুধু ধরো এর যে আমি ওয়েভ ফাংশনটা লিখছি তাতে আমি শুধু এই দুটো ইলেকট্রনের কথা ভাবছি, বাট অ্যাকচুয়ালি সেটা নয়, মানে সেটা আমি করতেই পারি, কিন্তু সেটা করে আমার যে এনার্জিটা আসবে সেই এনার্জিটা অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টের সাথে অ্যাকুরেট হবে না, কারণ কি বলতো, কারণ আমি এখানে অনেক কিছু বাদ দিয়েছি, আমি এখানে ইলেকট্রন ইন্টারাকশন বাদ দিয়েছি, ইলেকট্রন যে রিপালশন এনার্জি সেইটা বাদ দিয়েছি, তারপরে এই দুটো ইলেকট্রনের মধ্যে যে একটা রিপালশন এনার্জি আছে সেইটা বাদ দিয়েছি, তারপরে ইলেকট্রন যে এক্সাইটেড হতে পারে আমি সেইটা বাদ দিয়েছি, এরকম অনেক রকম ইন্টারাকশন এনার্জি বা যেগুলোকে বেসিক্যালি বলে কোরিলেশন এনার্জি সেইগুলো আমি বাদ দিয়েছি, যে কারণে এই জিনিস মানে আমার এনার্জিটা আমি অ্যাকুরেট পাচ্ছি না, তখন আমাকে কি করতে হয় যে অলরেডি তো এটা ছিল, তার সাথে অ্যাজ ইফ যেন উপরের যে ওয়েভ ফাংশনগুলো আছে, উপরের যে স্টেটগুলো আছে সেই এই স্টেটের ওপর কিছুটা হলেও কন্ট্রিবিউশন আছে, এবার হতে পারে এই C21 এর ভ্যালুটা 0.0009, এই C3 এর ভ্যালুটা 0.0001, মানে খুবই কম, ভীষণই কম, বাট কিছুটা হলেও আছে,
যখন আমি নিতে পারবো তখনই, যদি এইগুলো যদি খুব বেশি হয়ে যায়, ধরো এইটা যেমন, এটার যেমন কম্বাইনিং কোফিশিয়েন্ট 1 আছে, ধরো এইগুলো আমি বললাম যে এইগুলো মানে 0.9, 0.8, এইগুলো হচ্ছে 0.9, 0.8, তাহলে কিন্তু হবে না। মানে এই কম্বাইনিং কোফিশিয়েন্টের ভ্যালুগুলো বেসিক্যালি খুবই কম হতে হবে। যদি কম্বাইনিং কোফিশিয়েন্টের ভ্যালু খুব বেশি হয়ে যায়, তার মানে কি বোঝাচ্ছে, তার মানে নতুন যে স্টেটটা তৈরি করেছি তাতে আগের স্টেটটার সাথে বাকি স্টেটগুলোর হাইলি একটা এফেক্ট আছে, তাই না, যেটা আর কি এরার দিয়ে দেবে, সেটা কখনো হতে পারে না। তার মানে তো আগের যেটা আমি অলরেডি করে এসেছি সেটা কমপ্লিটলি ভুল, সেটা কখনোই হবে না। মানে কম্বাইনিং কোফিশিয়েন্টের ভ্যালুটা খুবই ছোট ছোট হবে, মানে খুব ছোট ছোট কন্ট্রিবিউশন থাকবে, খুব ছোট ছোট কন্ট্রিবিউশন নিয়ে আমরা একটা লিনিয়ার কম্বিনেশন অফ ওয়েভ ফাংশন তৈরি করব, যাতে করে আমরা এক্স্যাক্টের দিকে এনার্জিটা যেতে পারে। তো সেই জন্যই ওপরের ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এইভাবে লেখা হয়েছে। প্রথম কথা এইটা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে স্টেট, সেই স্টেটের জন্য ওইটা পুরোটাই থাকবে বেসিক্যালি আগের ওয়েভ ফাংশনটা, তার সাথে আরও বাকি যে নতুন ওয়েভ ফাংশনগুলো সেইগুলোর ছোট ছোট কম্বিনেশনে যোগ হবে। মানে বেসিক্যালি লিনিয়ার কম্বিনেশন অফ ওয়েভ ফাংশন করা হয়েছে, আর কিছু না। বুঝেছো ম্যাম? আর হ্যাঁ ম্যাম, আর যত দূরে যাব, মানে আমরা যদি সাই 3 ধরি বা সাই 2 ধরি, মানে যত ওখান থেকে যতটা দূরে যাব ততই তো মানে কম্বাইনিং ফ্যাক্টর গুলো তো ভ্যালু তো কমতে থাকবে ইন হ্যাঁ জেনারেল। হ্যাঁ, ইন জেনারেল সেটা কমতে থাকবে, হ্যাঁ সেটা তো বটেই, কারণ যত কাছাকাছি থাকবো তত এফেক্টটা, তত আর কি কন্ট্রিবিউশনটা বেশি হবে, সেই জন্য। ঠিক আছে ম্যাম। এরকম এইটা তোমরা পড়বে, ভেরিয়েশনাল প্রিন্সিপাল, ওইটা হয়তো জানি না স্যার পড়াবেন না আমাকে পড়াতে বলবে, ওইগুলোতে তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি মানে এরকম হঠাৎ করে যে আমরা কেন লিখছি বা আমরা কেন ওয়েভ ফাংশনকে লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখি, তার অনেক কারণ আছে, বুঝেছো এইটা। তাহলে এইটা আপাতত এইটা ওই রকম যা আসলো সেইটা দেখে জিওমেট্রিক্যালি জিনিসটাকে বোঝা যাক, যেটা হচ্ছে অলরেডি আমরা ভেক্টর নলেজে আমরা জানি, তো সেইটা বরং দেখা যাক একটু। তাহলে তার জন্য আমি কি করছি, আমি একটু কিছু ভেক্টর মানে অলরেডি আমরা ভেক্টর সম্পর্কে যা জানি সেইগুলো আগে একটু জিস্ট মতো করে নিচ্ছি, যাতে করে জাস্ট ডিরেক্টলি ওই ভেক্টরের সাথে, মানে আমাদের ওয়েভ ফাংশনগুলো কি, ওয়েভ ফাংশনগুলো তো এক একটা কেট ভেক্টর, যেগুলো হচ্ছে বেসিক্যালি এক একটা কলাম ভেক্টর, আগের দিন বলছিলাম না, তাহলে জাস্ট নর্মাল ভেক্টরের জন্য যা করবো ওয়েভ ফাংশনের জন্য এক্স্যাক্টলি তাই হবে, যাতে একদম ডিরেক্টলি লিখে দিতে পারি, ঠিক আছে। তাহলে বলছি যে লেট এ অ্যান্ড বি আর টু ভেক্টরস, এবং তারা কিভাবে আছে, ধরো এরকমভাবে আছে, এইভাবে বি ভেক্টরটা আছে আর এইভাবে এ ভেক্টরটা আছে, এইভাবে আছে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এইভাবে আছে। তার মানে আমরা কি জানি, অলরেডি 1 নম্বর এগুলো জানি যে এ বি এইটা ইকুয়ালস টু এ বি কস থিটা, এইটা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যেটা তোমার যদি মানে যদি এ ডট এ যদি হয়, এ ডট এ, সেটা মানে কি হবে, সেটা মানে হচ্ছে ওই কস 0, মানে এ আর এর ভেক্টরের মধ্যে থিটা যেহেতু 0, কস 0 মানে 1, এটা জাস্ট হচ্ছে এরকম থেকে যাবে, এ এ এ এ থেকে যাবে, বা হচ্ছে গিয়ে বেসিক্যালি মড অফ এ তার স্কোয়ার, এইটা হবে। এইবার নর্ম অফ দ্য ভেক্টর যেটা, বা মানে লেন্থ অফ দ্য ভেক্টর যেটা, বা নর্ম অফ দ্য ভেক্টর, লেন্থ অফ ভেক্টর or norm of ভেক্টর যেটা, সেটা কি হবে, সেটা ইকুয়ালস টু হচ্ছে, সেটা ইকুয়ালস টু কি হবে, এটা ইকুয়ালস টু মড অফ এ, নর্ম অফ ভেক্টর এ, সেটা হচ্ছে মড অফ এ ইকুয়ালস টু মানে বেসিক্যালি রুট ওভার এ ডট এ, এইটা হয়। এই যে এইটা জাস্ট এইটার মানে যদি আমি এইটা বার করতে চাই, তাহলে মানে এই মানে মড অফ এ যদি বার করতে চাই, তাহলে এইটার রুট হয়ে যাবে, এটা হচ্ছে নর্ম অফ দ্য ভেক্টর, এইটা। আচ্ছা, আরেকটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যদি ধরো আমার এরকম ধরো একটা ভেক্টর আছে, এরকম একটা ভেক্টর আছে এ, আর এইরকম একটা আমার ভেক্টর আছে বি, আর এইটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা। এবার আমি কি করছি, এই যে বি ভেক্টরটাকে এই এ ভেক্টরের ওপর আমি একটা মানে প্রজেকশন নেব, মানে বি ভেক্টরটাকে অ্যাজ ইফ এ ভেক্টরের ওপর ফেলে দিচ্ছি, তাহলে আমার জিনিসটা এইখানে আসবে এরকম, তাহলে এইখানে আসছে,
এবার এইটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে বেসিক্যালি দ্য মানে ইউনিট ভেক্টর অ্যালং এ, এইটা হবে, এটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এ। তাহলে এইবার মানে মানে এই যে এই বি ভেক্টরটা যেটা মানে এ মানে এই বি, তাহলে তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে দ্য প্রজেকশন অফ বি ভেক্টর অন এ, সেটা কত হবে, সেটা কত, সেটা মানে হচ্ছে বেসিক্যালি এইটুকু জায়গা, এই যে এইটুকু জায়গা আমি যদি সি আর ডি নাম দিই, তাহলে এই সি ডিটা হচ্ছে প্রজেকশন অফ বি অন ভেক্টর এ, এইটা সেইটা আমার কত, সেইটা ইকুয়ালস টু জাস্ট বি কস থিটা, প্রথমত হচ্ছে বি কস থিটা ইনটু এই ইউনিট অফ দ্য মানে ইনটু হচ্ছে ইউনিট ভেক্টর অফ এ, যেটা মানে যেটা বেসিক্যালি এইটুকু ইউনিট ভেক্টর অফ এ। তাহলে ইউনিট ভেক্টর অফ এটাকে আমি কিভাবে ইউনিট ভেক্টর কি করে বার করতে হয়, যে ভেক্টরটা আছে তাকে তার ম্যাগনিটিউড দিয়ে বা তার লেন্থ দিয়ে জাস্ট গুণ করে মানে ভাগ করে দিলে তার সেটাই হয়ে যায় আমার এ, তার হচ্ছে এটা দিয়ে ভাগ করে দিলেই তার ওই ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর দিয়ে ভাগ করে দিলেই আমার ইউনিট ভেক্টর বেরিয়ে যাবে এইটা, তাই তো, মানে এইটা তো ইউনিট ভেক্টর, তাতে কারোর কোনো সন্দেহ নেই। মানে কোনো একটা ইউনিট ভেক্টর কি করে বের করে, কোনো একটা ভেক্টরকে তাকে তার লেন্থ দিয়ে বা তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিলেই আমার ইউনিট ভেক্টর বেরোয়। মানে এটা বেসিক্যালি ওয়ান যদি বেরোয়, তাহলে ওয়ানটা যদি একটা ওই আইডেন্টিটি ভেক্টর হয়, সেটাই তো ইউনিট ভেক্টর বলি, তাই না? তাহলে এইটা হলো ইউনিট ভেক্টর। তাহলে আমার এইটা মানে আবার কি, এইটা মানে আবার কি, এইটা মানে হচ্ছে বি কস থিটা, মানে কি, এই যে কস থিটা মানে কি, কস থিটা মানে এ ডট বি বাই এ ইন্টু বি, তাহলে হচ্ছে এ ডট বি বাই এ ইন্টু বি, এইটা ইন্টু মানে এইখানে এইটা দেওয়াটা বাজে দেখাবে কারণ ক্রস প্রোডাক্ট মনে হবে আবার, এইটা এ বাই এ, এটা হলো। তাহলে এটা যদি হয় তাহলে এইটা মানে আবার কি, এইটা মানে হচ্ছে এই যে বি আর বি কেটে গেল, তাহলে আমার বেসিক্যালি বি আর বি যদি কেটে যায় তাহলে আমার এইটা থাকছে হচ্ছে এ ডট বি বাই মড অফ এ তার স্কোয়ার ইন্টু ইন্টু এ ভেক্টর, এটা হলো। তাহলে এইটা হচ্ছে প্রজেকশন অফ বি অন এ ভেক্টর, যেটা বেসিক্যালি এইটুকু। তাহলে এইটুকু হচ্ছে কি হলো, এইটুকু মানে এ ডট বি বাই এ স্কোয়ার ইন্টু এ, এটা হলো, ঠিক আছে। তাহলে এবার সেম জিনিসটা যদি আমি হিলবার্ট স্পেসে করি, মানে হিলবার্ট স্পেস মানে ওই একটা আর কি মানে কমপ্লিট একটা বেসিস সেট আছে যেখানে কিছু ওয়েভ ফাংশন আছে, সেই ওয়েভ ফাংশনের স্পেসে যদি আমি করি এই সেম জিনিসটা, কারণ ওয়েভ ফাংশনটাও একটা ভেক্টর, ওয়েভ ফাংশনটা হচ্ছে একটা কলাম ভেক্টর বা যেটাকে আমরা কেট ভেক্টরও বলি, কেট ভেক্টর। তাহলে সে যদি আমি জাস্ট কেট ভেক্টর নিয়ে করি, মানে আমার এটা জাস্ট আমি বলছি একটা সাই ওয়ান, বিটা হচ্ছে সাই টু, তাহলে তারাও যেহেতু তাদেরও যেহেতু একটা ভেক্টর ফর্ম আছে, তারাও যেহেতু এক একটা ভেক্টর, তাহলে আমি সেম জিনিসগুলো তার ক্ষেত্রেও করতে পারি। যদি আমি তার ক্ষেত্রে করি, করে যদি আমার এরকম দুটো মানে দুটো নন অর্থোগোনাল ভেক্টর ছিল, একটা হচ্ছে এই যে সিবি আর একটা হচ্ছে এই সিডি, হ্যাঁ এই সিডি যেটা মানে বেসিক্যালি এ ভেক্টর আর হচ্ছে এই বি ভেক্টর, যেটা এইটা মানে এইটা হচ্ছে কি আমি বি ভেক্টর বলছি, এই বি ভেক্টর আর এ ভেক্টর প্রথমে তো দুটো মানে আর কি নন অর্থোগোনাল, মানে নন অর্থোগোনাল দুটো ভেক্টর ছিল যারা পারপেন্ডিকুলার না, যাদের অ্যাঙ্গেলটা ছিল থিটাটা। এবার আমি কি করলাম, আমি এই দুটো ভেক্টর থেকে মানে একটা জাস্ট অর্থোগোনাল ভেক্টর তৈরি করে নিলাম, যেটা হচ্ছে বিডি, এটাই তো করলাম। তাহলে এই সেম জিনিসটা যদি আমি সাই ওয়ান সাই টু দিয়ে করি তাহলে আমার কি আসবে, তাহলেও আমার হচ্ছে এই যে এরকমভাবেই মানে একটা হচ্ছে আমি এই একই রকমভাবে একটা অর্থোগোনাল ভেক্টর তৈরি করে নেব, যেটার আমি নাম দেবো ধরো ফাই টু, মানে ধরো আমার এটা হবে সাই ওয়ান, যেটাকেই আমি ফাই ওয়ান রেখে দিচ্ছি, আর হচ্ছে আমার এই বি ভেক্টরটা হচ্ছে সাই টু। এবার আমি সাই ওয়ান সাই টু থেকে একটা অর্থোগোনাল ভেক্টর তৈরি করে নেব যার নাম দেবো আমি ফাই টু। তাহলে ফাই টুর ভ্যালুটা আমার এক্স্যাক্টলি কী আসে আমি সেখান থেকে দেখে নিলেই আমার হয়ে যাবে, আর হ্যাঁ সেখান থেকে দেখে নিলেই হয়ে যাবে, সেটা দেখলেই বুঝতে পারবো। তাহলে সিমিলারিটি, তাহলে সিমিলারলি ইন দ্য
হিলবার্ট স্পেসে আমি কি করব, হিলবার্ট স্পেসে কি করব আমরা, যে এই এ ভেক্টর ডট বি ভেক্টর, সেইটা মানে বেসিক্যালি কি, সেইটা মানেই ধরো কি মানে সেইটা মানেই তো সাই ওয়ান সাই টু। যদি এই এ ভেক্টর ইকুয়ালস টু আমি বলি সাই ওয়ান কেট ভেক্টর, এবং বি ভেক্টর ইকুয়ালস টু আমি বলছি সাই টু কেট ভেক্টর, তাহলে এ ডট বি মানে কি, এ ডট বি মানেই হচ্ছে এইটা সাই ওয়ান সাই টু, ঠিক আছে, মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই ওয়ান স্টার সাই টু ডিটাও, হ্যাঁ এটা হলো। আচ্ছা, তারপরে এইটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা ওই আরেকটা যেটা করেছিলাম পরেরটা, যেটা এ ডট এ, এইটা করেছিলাম, এইটা ইকুয়ালস টু জাস্ট কী হবে, সাই ওয়ান, মানে জাস্ট ভেক্টর স্পেসটা হিলবার্ট স্পেসে এসে জাস্ট এইটা হয়ে যাবে, আর কিছুই না, একদম এক্স্যাক্টলি এটাই হয়। তাহলে এই এ ডট এটা হচ্ছে সাই ওয়ান। তাহলে 3 নম্বর হচ্ছে লেন্থ অফ এ যেটা, সেটা ইকুয়ালস টু ছিল রুট ওভার এ ডট এ, এইটা ছিল, তার মানে এইটা ছিল। এবার এইটাই এখানে মানে এটাই হচ্ছে, অথবা হচ্ছে নর্ম অফ দ্য ভেক্টর ছিল আর কি, এটাই নর্ম অফ দ্য ভেক্টর ছিল। তাহলে এই সেম জিনিসটা লেন্থ অফ সাই ওয়ান বা নর্ম অফ সাই ওয়ান, সেটা কি হবে, সেটা হবে রুট ওভার সাই ওয়ান, এটা হবে। আচ্ছা, এবার যদি তাহলে এটা হলো 1 নম্বর। আচ্ছা, 4 নম্বর হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এ, সেটা কত ছিল, সেটা ছিল এ ভেক্টর বাই এ কে এর ওই বেসিক্যালি এই লেন্থ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে সেইটা হবে ইউনিট ভেক্টর, মানে যেটা ছিল এরকম একটা, এটা ছিল, তাহলে এইটা ছিল ইউনিট ভেক্টর। তাহলে এই সাই ওয়ানের ক্ষেত্রে সেই জিনিসটার জাস্ট কি হবে, সেটাও একই বলা যায়, ইউনিট ভেক্টরও বলা যায়, অথবা সেই জাস্ট কি হবে, উপরে মডটা হবে না ম্যাম? ও হ্যাঁ, উপরের মডটা হবে না, হ্যাঁ, তাহলে সাই ওয়ানের ক্ষেত্রে সেই জিনিসটা সেম এক্স্যাক্টলি কি হবে, সেটা হচ্ছে গিয়ে ওই এ হয়ে যাবে তোমার নর্মালাইজড বলবো আমরা ওটাকে, কারণ ইউনিট ভেক্টর মানে তো মানে যেটার একটা আইডেন্টিটি ভেক্টর, মানে যার একটা ওয়ান ভ্যালু আছে, তাহলে আমার যদি ওয়েভ ফাংশনের ক্ষেত্রে সেই সেম জিনিসটা কি, ওয়েভ ফাংশনের যদি সাই ওয়ান যদি 1 হয়, তার মানে সেটা নর্মালাইজড ভেক্টর, নর্মালাইজড ওয়েভ ফাংশন, তার মানে আমরা জাস্ট এখানে কি বলবো, নর্মালাইজড সাই ওয়ান, সেটা কত হবে, নর্মালাইজ সাই ওয়ান জাস্ট এর সাথে সিমিলারিটি টেনে সাই ওয়ান বাই রুট ওভার সাই ওয়ান, এইটা। এই যে জিনিসটা দেখলাম, এই জিনিসটাই প্রতিটা ক্ষেত্রে করেছি। ওইদিকে মানে জাস্ট মানে কি বলবো, ধরো ওই যে ওপরে যেগুলো করে এসেছি না, এই যে এইখানে যেগুলো করে এসেছি, এই দেখো প্রতিটার ক্ষেত্রে এই যে ফাই ওয়ান বাই ফাই ওয়ান, তারপরে তার মানে হচ্ছে সাই ওয়ান বাই সাই ওয়ান, এই প্রতিটা ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটাই করেছি, মানে নর্মালাইজড করে নিয়েছি, যেটা তখন আমরা ওই জিনিসটা ফিল করিনি, কিন্তু এখন বুঝতে পার, এখন দেখো এক্স্যাক্টলি কিন্তু ওইখানে এই যে কম্বাইনিং কোফিশিয়েন্টগুলো আসার ফলে যে ওরা অর্থোগোনাল হয়েছে, মানে বেসিক্যালি ওকে ইউনিট ভেক্টর দিয়ে একটা মানে ভাগ করে নিয়েছি, সেটা হচ্ছে ওই মানে এক্ষুনি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন করলে এক্ষুনি বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এইটা একটা হলো নর্মালাইজ সাই ওয়ান, এটা একটা হলো। তাহলে এবার 5 নম্বর হচ্ছে প্রজেকশন অফ বি অন এ, সেটা কত ছিল, সেটা আমার ছিল হচ্ছে এই এ ডট বি এইটা বাই এ তার স্কোয়ার ইন্টু এ ভেক্টর, এইটা ছিল। তাহলে এখন এইটার ক্ষেত্রে কি হবে, এখন এটার ক্ষেত্রে হবে প্রজেকশন অফ সাই টু অন সাই ওয়ান, এইটা কি হবে, এইটার সাথে জাস্ট সাই টু বাই সাই ওয়ান, এইটাই প্রতিটা ক্ষেত্রে দেখো উপরে করেছি। সাই ওয়ান, এই যে প্রথমটার ক্ষেত্রে যদি বলি মানে 1 আর 2 যদি করি, এই দেখো মানে ফাই ওয়ানটাই তো সাই ওয়ান সাই টু বাই সাই ওয়ান, তাহলে আমার এখানে দাঁড়িয়েছে সাই টু বাই সাই ওয়ান ইন্টু ফাই ওয়ান, তার মানে এটা হচ্ছে বেসিক্যালি দ্য প্রজেকশন অফ দ্য মানে সাই ওয়ান অন সাই টু বা ফাই ওয়ান অন মানে সাই টু,
করে আমি সেখান থেকে সেখান থেকে আমি নতুন ভেক্টর কিন্তু তৈরি করেছি যারা অর্থোগোনাল এসেছে। এখানে এই জিনিসটাই করেছে, এবার সেইটা আরও মানে জাস্ট ছবি দিয়ে আঁকলে এক্ষুনি বুঝে যাবে, ঠিক আছে? এইটা হলো, তাহলে মানে এইটা অ্যাকচুয়ালি এখানে কি করেছি, তার মানে এবার জিওমেট্রিক্যাল, তাহলে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশনটা দিয়ে জাস্ট এক্স্যাক্টলি বুঝি কি করতে চাইছি, যে তার মানে এটা হলো, তার মানে হচ্ছে আমার কাছে ধরো এরকম একটা ভেক্টর ছিল, যেটা আমি বলছি নাম দিয়েছি সাই1, এটাই আমার বেসিক্যালি ফাই1। আচ্ছা, তারপরে আমার কাছে আর একটা নন অর্থোগোনাল আর একটা ভেক্টর ছিল, এইটা হচ্ছে গিয়ে এই কেট ভেক্টরটা হচ্ছে সাই2, ঠিক আছে? তাহলে এইটা যদি সাই2 হয় এইভাবে ছিল, এবার এইখানে আমার এ, এইটা হচ্ছে সি, এইবার আমি এইটার জাস্ট প্রজেকশন নিচ্ছি অন দিস মানে ভেক্টর, তাহলে সেইটার আমি নাম দিচ্ছি হচ্ছে বি, এইটা। এইবার তাহলে আমার এই দিকে এ থেকে বি এই দিকে ছিল, আর এ থেকে সি এই দিকটা ছিল, আর হচ্ছে বি থেকে সি আমার এখানে আছে, এইভাবে যাচ্ছে। তাহলে এইবার আমি এবার হচ্ছে আমার এখানে ফ্রম ভেক্টর রুল থেকে, ফ্রম মানে ওই তোমার এই ত্রিভুজের যে ভেক্টর রুলটা ছিল সেটা মানে কি, সেইটা মানে এইখানে হচ্ছে আমার এ বি প্লাস বিসি ইকুয়ালস টু এসি, और এখান থেকে এই বিসি ইকুয়ালস টু কি, বিসি ইকুয়ালস টু জাস্ট এসি মাইনাস এবি, এইটা। এবার এই এসিটা কত, এসিটা হচ্ছে সাই2, তার মানে এইটা মানেই হচ্ছে গিয়ে আমার সাই2 মাইনাস এবি কত, এবিটা হচ্ছে প্রজেকশন অফ সাই2 অন সাই1, সেটা হচ্ছে এবি, সেটা কত, প্রজেকশন অফ সাই2 অন সাই1টা কত, সেটাই হচ্ছে আমার ওই তোমার হচ্ছে এইটা হবে যে ফাই1 সাই2 বাই ফাই1 আর হচ্ছে ওপরে যেন কত ছিল, ফাই1 মানে ফাই1 সাই2 বাই হচ্ছে ফাই1 আর ওই ফাই1, বা যদি সাই1 লিখি তাহলে সাই1, এইটা তার মানে সাই1 বা ফাই1 যেহেতু একই, তার মানে এইটা বেসিক্যালি আসলো সাই2 মাইনাস ফাই1 সাই2 বাই ফাই1, এটা হচ্ছে সাই1 বা ফাই1 এইটা, আর এটা ছিল সাই2, আর এইটা হচ্ছে গিয়ে ওই যে মানে দ্য প্রজেকশন অফ মানে এই জিনিসটা আর কি, দ্য প্রজেকশন অফ এইটা যেটা মানে হচ্ছে গিয়ে ফাই1 সাই2 বাই ফাই1 আর হচ্ছে গিয়ে ফাই1 বা সাই1, মানে যেটা আমি লিখবো আর কি, যেহেতু ফাই1 সাই1 একই সেইটা, ঠিক আছে? তাহলে এই যে এইরকমভাবে কিন্তু আমার বেসিক্যালি ওই নতুন যে ভেক্টর যেটা অর্থোগোনাল ভেক্টর সেটা কিন্তু তৈরি হয়ে গেল। এই নতুন ভেক্টরটাই এই বিসিটাই তো বেসিক্যালি এই যেটা এটাই তো ফাই2, ঠিক আছে? তাহলে এইভাবে আমার অর্থোগোনাল ভেক্টর তৈরি হয়ে গেল। তাহলে এইটাই বেসিক্যালি কিন্তু করেছি, জাস্ট সিম্পল ভেক্টর অ্যালজেব্রা করেছি, করে সেইটাকে ওরকমভাবে বার করেছি কোয়ান্টাম মেকানিক্যালি, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, এইটা। আচ্ছা, তাহলে এইভাবে এটাই হচ্ছে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক। এটা এমনি সোজাই আছে, এটা বেশ সুন্দর, ওই কোড লেখা যায়, কোড লেখাও সোজা, হ্যাঁ মানে এটা বেশ সোজাই আছে, কোনো এটা এমনি নেই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের মেকানিক্সটা হয়ে গেল, ঠিক আছে? কিন্তু এর মানে আরও কতগুলো জিনিস, মানে ছোট ছোট কিছু জিনিস তোমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে সুয়ার্জ ইনইকুয়ালিটি। এটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল মানে ম্যাথামেটিক্সের একটা ইনইকুয়ালিটি, সে আমরা মানে যেটা আমাদের বেসিক্যালি তোমাদের কোয়ান্টাম মেকানিক্সে পড়তে হবে, সেটা হচ্ছে এর আগে হয়তো এই কথাটা অনেকবার স্যার বলেছে, কিন্তু মানে জাস্ট ফর্মটা লিখে দেওয়া হয়েছে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি কীভাবে আসে সেটা বলা হয়নি। সেটা হচ্ছে জেনারেলাইজড Heisenberg's uncertainty প্রিন্সিপাল, এইটা
ঠিক আছে, জেনারেলাইজড হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এইটা কি করে আসে এইটা আমাদেরকে একটু জানতে হবে। হ্যাঁ, মানে এমনি তো আমরা সরাসরি লিখে দিই যে মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি সিগমা এ সিগমা বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1/2i ইন্টু এই অ্যাভারেজ অফ এ বি কমিউটেটর, এরকম লিখে দিই। হ্যাঁ, তো এইটা কি করে আসে এইটা একটু আমাদেরকে জানতে হবে। তো এইটা বেসিক্যালি যেটা আসে, এই যে একটা ইনইকুয়ালিটি দেখছো না এখানে, এই ইনইকুয়ালিটিটা এটা আসে হচ্ছে সোয়ার্জ ইনইকুয়ালিটি থেকে। ঠিক আছে, তো এই সোয়ার্জ ইনইকুয়ালিটিটা কি এবং সোয়ার্জ ইনইকুয়ালিটিটাকে ইউজ করে আমাদের এই জেনারেলাইজ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা কি করে আসে সেইটা একটু তোমাদের জেনে রাখা ভালো। ঠিক আছে, তো সেইটা আমি নেক্সট বলছি। তাহলে 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 সোয়ার প্রথমত হচ্ছে সোয়ার্জ ইনইকুয়ালিটি, SWARTZ, সোয়ার্জ। এইটা বলছে যে ফর টু আরবিট্রারি, মানে সোয়ার্জ ইনইকুয়ালিটির আর কি আমি এখানে প্রুফ করাচ্ছি না। হ্যাঁ, প্রুফ যদি কেউ করতে চাও সে মানে আমাকে বলতে পারো, আমি করে দেবো বা কিন্তু প্রুফ আমি এখন করাচ্ছি না, আমি শুধু এটা ইউজ করব। মানে আচ্ছা, শো দ্যাট বলছি, মানে ফর এনি টু আরবিট্রারি ফাংশন এফ অ্যান্ড জি, এইটা লেখা যায় এফ অ্যান্ড জি এর জন্য সোয়ার্জ ইনইকুয়ালিটিটাকে তোমার এইভাবে লেখা যায় যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এফ ডি টাউ ইন্টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস জি স্টার জি ডি টাউ, দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার জি ডি টাউ সেইটার স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে সোয়ার্জ ইনইকুয়ালিটি। দুটো আরবিট্রারি ফাংশন আছে এফ অ্যান্ড জি, সেইটার ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এফ ডি টাউ ইন্টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস জি স্টার জি ডি টাউ গ্রেটার দেন ইকুয়ালস টু মড অফ ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার জি ডি টাউ এর স্কোয়ার। এইটা লেখা যায়। এবার এটা কি করে আসে সেই প্রমাণটা আমি করছি না, এইটাকে বলা হয় সোয়ার্জ ইনইকুয়ালিটি। অর ইন ব্র্যাকেট নোটেশনে কি আছে, এফ এফ জি জি দিস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু এফ জি তার স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে সোয়ার্জ ইনইকুয়ালিটি। ঠিক আছে, এবার এইটাকে কাজে লাগিয়ে আমরা ওই এইটা প্রমাণ করব, কি যেন বলে, আমরা হচ্ছে ওই জেনারেলাইজ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা প্রমাণ করব। ঠিক আছে, আচ্ছা, এবার সেইটা করার জন্য অলরেডি আমরা কিছু জিনিস করে এসেছি হারমিশিয়ান অপারেটরের, সেইগুলো আমরা একটু কাজে লাগাবো। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে প্রথম হচ্ছে এক নম্বর আমরা কি রেখেছি যে ইফ এ অ্যান্ড B are two Hermitian operators, then এদের commutator A and B is anti Hermitian। এটা দেখেছি। তার মানে কি, তার মানে হচ্ছে এই এ আর বির কমিউটেটর ইকুয়ালস টু মাইনাস এ বি, এটা একটা। 2 নম্বর হচ্ছে আরেকটা দেখেছি যে যদি সি একটা হারমিশিয়ান অপারেটর হয় তাহলে আই ইন্টু সি এটা হচ্ছে অ্যান্টি হারমিশিয়ান। যেমন হচ্ছে ডিডিএক্স যদি হারমিশিয়ান অপারেটর, যদি যেমন তোমার হচ্ছে মাইনাস আইচ ক্রস ডিডিএক্স এটা হারমিশিয়ান অপারেটর, কিন্তু ডিডিএক্স হচ্ছে অ্যান্টি হারমিশিয়ান, তেমন উল্টোটাও হবে। ঠিক আছে, তাহলে সেইটা হচ্ছে কি যে এটা তো প্রমাণও করেছি এমনিতে যে ইফ সি ইজ এ Hermitian operator, then I into C is an
অ্যান্টি হারমিশিয়ান অপারেটর। এটা এমনি প্রমাণও করেছে, তাছাড়া এটা এক্ষুনি প্রমাণও করে দেওয়া যায় এইটা। আচ্ছা, তার এবার বলছি যে তার মানে আমার এবিটা মানে এবির কমিউটেটর এটা ছিল একটা অ্যান্টি হারমিশিয়ান অপারেটর, আবার আই ইন্টু সি এটাও একটা অ্যান্টি হারমিশিয়ান অপারেটর। যেহেতু দুটোই অ্যান্টি হারমিশিয়ান অপারেটর সেই জন্য আমি বলছি যে তার মানে আমি এটা বলছি যে ধরো আমি এরকম বলছি যে এই এবির কমিউটেটরটা যদি এরকম হয় আই ইন্টু সি হয়, যেখানে সি ইজ হারমিশিয়ান, ঠিক আছে? এটা আমি বললাম যে এবিটা হচ্ছে একটা এ আর বি দুটো হারমিশিয়ান অপারেটর হলে এবির কমিউটেটরটা হচ্ছে অ্যান্টি হারমিশিয়ান, আবার সি যদি হারমিশিয়ান হয় তাহলে আই ইন্টু সিটাও অ্যান্টি হারমিশিয়ান। এবং বলছি যে তাহলে দুটোই যেহেতু অ্যান্টি হারমিশিয়ান সেহেতু এই এবির কমিউটেটরটাই সি এর সাথে এরকমভাবে রিলেটেড যে এবির কমিউটেটরটা হুইচ ইজ অ্যান অ্যান্টি হারমিশিয়ান, দিস ইজ ইকুয়ালস টু আই ইন্টু সি হুইচ ইজ আগেন অ্যান অ্যান্টি হারমিশিয়ান, ঠিক আছে? এটা আমি বললাম, এটা হলো। আচ্ছা, এবার 3 নম্বর হচ্ছে ডিফাইন টু অপারেটরস, একটা হচ্ছে আলফা সেটা ইকুয়ালস টু এ অপারেটর মাইনাস এ অ্যাভারেজ, অ্যান্ড আরেকটা হচ্ছে বিটা, দিস ইজ ইকুয়ালস টু বি অপারেটর মাইনাস বি অ্যাভারেজ, এটা বলছি। এবং এই আলফা এবং যেখানে হচ্ছে এ অ্যাভারেজ অ্যান্ড বি অ্যাভারেজ আর দ্য এক্সপেকটেশন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালুস অফ এ অ্যান্ড বি রেসপেক্টিভলি, এবং যেহেতু এ আর বি যেহেতু হারমিশিয়ান তাহলে এরাও হচ্ছে রিয়েল, ঠিক আছে? তাহলে এবার আমি এটা তাহলে এবার আমি বলছি যে এই কমিউটেটর অফ আলফা অ্যান্ড বিটা, কারণ আলফা একটা অপারেটর বিটা একটা অপারেটর, সেটা তাহলে কি হবে, তাহলে সেটা ইকুয়ালস টু এখন কি হবে, সেটা ইকুয়ালস টু হবে তাহলে তোমার এখানে হবে হচ্ছে গিয়ে এ অপারেটর মাইনাস এ অ্যাভারেজ তার সাথে বি অপারেটর মাইনাস বি অ্যাভারেজ, এইটার কমিউটেটর। এইটা মানে আবার কি, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে তোমার এ মাইনাস এ অ্যাভারেজ, এইটার সাথে এই বি এর কমিউটেটর বি অপারেটরের কমিউটেটর মাইনাস এ মাইনাস এ অ্যাভারেজ, এইটার সাথে বি অ্যাভারেজের কমিউটেটর, ঠিক আছে? এটা হলো। আচ্ছা, এবার এইটা মানে কি, বি অ্যাভারেজটা তো একটা রিয়েল ভ্যালু, তাই তো? ওটা একটা জাস্ট নাম্বার, বি অ্যাভারেজটা, এটা তো কোনো কমিউটেটর না, এটা তো মানে এটা তো কোনো অপারেটর না, এটা জাস্ট একটা নাম্বার, তাই না? বি অ্যাভারেজটা তার মানে কোনো একটা রিয়েল নাম্বারের সাথে কোনো একটা অপারেটরের কমিউটেটর কি হবে, জাস্ট 0 হবে। রিয়েল নাম্বারের সাথে অপারেটরের কমিউটেটর কি থাকবে, মানে নাম্বার যদি এখানে আমি সাই ধরে করি তাহলে এই নাম্বারটা সাইয়ের ওপরে কাজ করার কিছু থাকবে না, মানে দুটো এক্স্যাক্টলি একই ভ্যালু চলে আসবে, একটা প্লাস একটা মাইনাস হয়ে কেটে যাবে, মানে যদি প্রমাণ করি, আর এমনিতে প্রমাণ করার দরকারও হয় না, মানে এটা তো কোনো অপারেটর না, এটা একটা রিয়েল ভ্যালু। তার মানে এদের যে কমিউটেটর যেটা সেটা বেসিক্যালি 0 হবে, কারণ অত কিছু করার দরকার নেই, এটা জাস্ট এইটা ইন্টু এইটা মাইনাস এইটা ইন্টু এইটা থাকবে, যেটা 0 দিয়ে দেবে, কারণ এটা তো একটা নাম্বার, তাই না? এটা 0 হবে, তাহলে এই পার্টটা আমার 0 হয়ে গেল, এটা 0, তাহলে শুধু এই পার্টটা থাকলো যেটা হচ্ছে আমার এ মাইনাস এ অ্যাভারেজ তার সাথে বি এর কমিউটেটর। এটা মানে কি হবে, এটা মানে এর সাথে বি এর কমিউটেটর মাইনাস একই রকমভাবে এ অ্যাভারেজের সাথে বি এর কমিউটেটর হুইচ ইজ আগেন 0, তার মানে এটা শুধুমাত্র এর সাথে বি এর কমিউটেটর থাকলো, কারণ কি, কারণ এইটা হচ্ছে আবার 0, তার মানে আলফা বিটার কমিউটেটর মানে জাস্ট এ বির কমিউটেটর। তার মানে আমি এখান থেকে বলতে পারছি, দেয়ারফর আমরা কি বলতে পারি যে আলফা বিটার কমিউটেটর ইকুয়ালস টু এ বির কমিউটেটর ইকুয়ালস টু আই ইন্টু সি, কারণ যেহেতু আই ইন্টু সিটা এ বির সাথে সমান ছিল এ বি কমিউটেটরের সাথে, তাহলে আলফা বিটার সাথেও সমান হবে, কারণ যেহেতু আলফা বিটার কমিউটেটর ইকুয়ালস টু এ বির কমিউটেটর,
ঠিক আছে, এইটা একটা হলো। আচ্ছা, এটা একটা হলো। এইবার আরেকটা বলছি যে আচ্ছা, এর আগে এছাড়া আমি আগে অলরেডি দেখিয়ে রেখেছিলাম আরেকটা, যেটা সেটা হচ্ছে 4 নম্বর, যে যদি আমি আলফাটাকে যদি এরকমভাবে আর কি করি, ডিফাইন করি, তাহলে আমি দেখিয়েছিলাম এই আলফা ট্রান্সপোজ যেটা, সেটা হচ্ছে আলফা হয়, কারণ আলফাতে একটা হারমিশিয়ান অপারেটর এমনিতেও বলে রেখেছি, অ্যান্ড অলসো তাহলে সেরকমভাবে বিটা ট্রান্সপোজ ইকুয়ালস টু বিটা হবে। এটা হচ্ছে 4 নম্বর। এটা এমনিতেও বলেইছি যে আলফা বিটা হারমিশিয়ান অপারেটর, তাহলে এটার মানে আর কি প্রমাণ করার আর কি অপেক্ষা রাখে না এইটা। আচ্ছা, 5 নম্বর যেটা আরেকটা যেটা বলছি যে মানে অ্যাভারেজ অফ আলফা স্কোয়ার, এইটা দেখা যাক কি হয়। অ্যাভারেজ অফ আলফা স্কোয়ার, তাহলে অ্যাভারেজ অফ আলফা স্কোয়ার মানে বেসিক্যালি কি হবে? এটা মানে কি আমরা জানি, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার আলফা স্কোয়ার সাই ডিটাও, এটা হবে। এবং বলছি যে সাই ইজ নর্মালাইজড, এইটা বলে দিলাম। তাহলে এটা হবে হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার আলফা স্কোয়ার মানে কি এ অপারেটর মাইনাস এ অ্যাভারেজ তার স্কোয়ার সাই ডিটাও, এটা মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ স্কোয়ার মাইনাস 2a এ অ্যাভারেজ প্লাস এ অ্যাভারেজের স্কোয়ার সাই ডিটাও, এটা হলো। এইটা ইকুয়ালস টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অ্যাভারেজের স্কোয়ার সাই ডিটাও, এ অপারেটরের স্কোয়ার সাই ডিটাও মাইনাস ইন্টিগ্রাল ওভার অল স্পেস। আচ্ছা, এইখানে হচ্ছে আরও একটা জিনিস বেরিয়ে আসতো, মানে একটা 2 বেরিয়ে আসবে, আর এই যে এ অ্যাভারেজ যেটা, এটা তো আগেন একটা নাম্বার, তাহলে এটাও এর বাইরে বেরিয়ে আসার কথা। তাহলে আমি এটা জাস্ট একটু মুছি, তাহলে এটাও বাইরে বেরিয়ে আসার কথা। তার মানে এইটা হচ্ছে কারণ যেহেতু এ অ্যাভারেজটা একটা নাম্বার, তাহলে ওটাও ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসার কথা। তাহলে 2a অ্যাভারেজ বেরিয়ে আসলো, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটাও, আর তারপরে হচ্ছে গিয়ে প্লাস এখানে আবার এ অ্যাভারেজের স্কোয়ার, মানে এটা আগেন একটা নাম্বার, কারণ অ্যাভারেজ হচ্ছে একটা রিয়েল নাম্বার, তাহলে ওটাও আবার বাইরে বেরিয়ে আসলো। তাহলে এ অ্যাভারেজের স্কোয়ার ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও, এইটা। এবার সাই স্টার এবার কি বলে নিয়েছি, সাই হচ্ছে নর্মালাইজড, অলরেডি বলে নিয়েছি, তার মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও, এইটা যে পার্টটা এইটা হচ্ছে আমার বেসিক্যালি 1 হবে, কারণ যেহেতু সাই হচ্ছে নর্মালাইজড বলে নিয়েছি। তাহলে আমার এই জায়গাটা কি থাকলো, তাহলে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে আমার জাস্ট এ স্কোয়ার অ্যাভারেজ, এইটা সাই যেহেতু নর্মালাইজড, এইটা মানে কি, এইটা মানেই তো জাস্ট এ স্কোয়ার অ্যাভারেজ ফ্রম পস্টুলেট 4 মাইনাস এইটা হচ্ছে 2a অ্যাভারেজ, এটা হচ্ছে এ অ্যাভারেজ, মানে এটা 2a অ্যাভারেজ আছে, আবার এই যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটাও মানে কি এ অ্যাভারেজ, তার মানে এটা হচ্ছে বেসিক্যালি 2a অ্যাভারেজ ইন্টু এ অ্যাভারেজ প্লাস হচ্ছে এ অ্যাভারেজ তার স্কোয়ার, তার মানে এইটা মানে হচ্ছে এ স্কোয়ার অ্যাভারেজ মাইনাস 2 ইন্টু এ অ্যাভারেজ তার স্কোয়ার প্লাস এ অ্যাভারেজ তার স্কোয়ার, তার মানে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এ স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এ অ্যাভারেজ তার স্কোয়ার, তার মানে এইটা মানে কি দিয়ে বার করেছিলাম, এইটা হচ্ছে আলফা স্কোয়ার অ্যাভারেজ ইকুয়ালস টু এইটা আসলো। এইটা মানে কি, মানে এ যদি একটা ক্লাসিক্যাল অবজারভেবল হয়, তাহলে এই এ মানেটা কি, এই এ স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এ অ্যাভারেজের স্কোয়ার মানে কি, এটাই হচ্ছে ওই তোমার হচ্ছে ওই মানে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স যেটা, মানে এটাই হচ্ছে বেসিক্যালি সিগমা এ স্কোয়ার, where this sigma a is the standard deviation of a which is equals to root over a square average minus a average square, তাই তো এটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আলফা স্কোয়ার অ্যাভারেজটা মানে হচ্ছে সিগমা এ স্কোয়ার, তাহলে সিমিলারলি বিটা স্কোয়ার অ্যাভারেজ ইকুয়ালস টু সিগমা বি স্কোয়ার,
এটা আসলো। তাহলে আমি এই দুটো বেরিয়ে গেলাম। তাহলে এবার আমি সিগমা এ স্কোয়ার পেরিয়ে গেলাম, সিগমা বি স্কোয়ার পেয়ে গেলাম। এবার আমি ওই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল প্রমাণের দিকে যাব। তাহলে কারণ আমার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালে বেসিক্যালি আমার ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মানে আনসার্টেনিটি ইন ডিটারমিনেশন সেটাই ইনভলভ থাকে। তাহলে দেয়ারফোর এই সিগমা এ স্কোয়ার ইন্টু সিগমা বি স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু অ্যাভারেজ অফ আলফা স্কোয়ার ইন্টু অ্যাভারেজ অফ বিটা স্কোয়ার। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে গিয়ে আমার সাই আলফা ইন্টু আলফা সাই, মানে অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ আলফা স্কোয়ার মানে কি? সাই স্টার আলফা স্কোয়ার সাই ডিটাও, সেটাকে আমি ব্র্যাকেট নোটেশনে লিখলাম। সাই আলফা স্কোয়ারটাকে ভেঙে আলফা ইন্টু আলফা সাই লিখলাম। একই রকমভাবে এটা হচ্ছে গিয়ে সাই বিটা ইন্টু বিটা সাই, এইভাবে লিখলাম। এখানে এই অপারেটর সাইনগুলো একটু দিয়ে দিই, এইভাবে আসলো। তাহলে এইটাকে জাস্ট কি লিখেছি তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি। এইটা মানে হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার আলফা ইন্টু আলফা সাই ডিটাও, আর এইটা মানে লিখেছি ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার বিটা ইন্টু বিটা সাই ডিটাও। ঠিক আছে, এইটা লিখেছি। আচ্ছা, এইটা লিখেছি। এইবার এইটা মানে আবার কি? এই আলফাটা তো হারমিশিয়ান অপারেটর, তাহলে আমি আলফাটাকে এইদিকে নিয়ে চলে আসতে পারি। তাহলে এইটাকে আমি জাস্ট এইভাবে লিখতে পারি আলফা সাই ইন্টু বিটা সাই এইটা এরকমভাবে লিখতে পারি। তার কারণ কি? কারণ সিস আলফা অ্যান্ড বিটা আর হারমিশিয়ান অপারেটর, সেই জন্য এটাকে এরকমভাবে লিখতে পারি। এই আলফা সাই যেটা, তার মানে এটাকে কি লিখলাম আমি প্রতিটা ক্ষেত্রে লিখে দিচ্ছি। হ্যাঁ, ইন্টিগ্রাল ওভার অল স্পেস আলফা সাই সেটার কমপ্লেক্স কনজুগেট আলফা সাই ডিটাও ইন্টিগ্রাল ওভার অল স্পেস, কারণ আমি প্রচুর ব্র্যাকেট নোটেশন ইউজ করছি তো তোমাদের হয়তো অসুবিধা হতে পারে, সেই জন্য আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, বিটা সাই স্টার বিটা সাই ডিটাও এইভাবে হলো। তাহলে এবার এইটা মানে আবার কি? এইটা মানে হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এই আলফা সাই মানে হচ্ছে আমি বলছি এফ স্টার এফ ডিটাও ইন্টিগ্রাল ওভার অল স্পেস এই বিটা সাই মানে বলছি জি স্টার জি ডিটাও, ওয়্যার আমি বলছি এই আলফা ইন্টু সাইটা হচ্ছে এফ অ্যান্ড বিটা ইন্টু সাইটা হচ্ছে বেসিক্যালি জি, আমি এইটা ধরে নিয়েছি। তাহলে আমি এটাকে জাস্ট এইভাবে লিখতে পারি। এবার এইটা মানে কি? এইটা মানেই তো আমার হচ্ছে ওই এফ ইন্টু জি এইটা দিস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু মড অফ এফ জি সেটার স্কোয়ার, এইটা হচ্ছে ফ্রম সোয়ার্জ ইনইকুয়ালিটি, আমরা এটা লিখতে পারি, তাই তো? তার মানে এইটা মানে কি? তার মানে এই যে এইটা মানে কি? তার মানে তাহলে এইটা মানে বেসিক্যালি কি হচ্ছে যে और এইটা ইকুয়ালস টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার জি ডিটাও সেটা স্কোয়ার, এইটা লিখলাম। এবার এইটা মানে কি? और সিগমা এ স্কোয়ার ইন্টু সিগমা বি স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু মড অফ, আবার একবার ব্র্যাকেট নোটেশন করছি একবার নর্মাল নোটেশন করছি। তাহলে এইটা মানে এই যে এফ জি মানে কি? মানে হচ্ছে এফ মানে ছিল হচ্ছে আলফা ইন্টু সাই আর জি মানে ছিল হচ্ছে বিটা ইন্টু সাই সেটা স্কোয়ার। তাহলে এইটা মানে কি? এইটা মানে হচ্ছে আবার নর্মাল নোটেশনে করছি আমি, মানে প্রতিটা লাইন আমি আর কি করে যাচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। আচ্ছা, এইটা মানে আবার কি? এইটা মানে বেসিক্যালি লিখেছি ইন্টিগ্রাল ওভার অল স্পেস আলফা সাই সেটার কমপ্লেক্স কনজুগেট বিটা সাই এইটা ডিটাও সেটা স্কোয়ার,
এইটা করেছি। আচ্ছা, এইটা মানে আবার কি, এটা মানে হচ্ছে আলফা আর বিটা, আলফা যেহেতু হার্মিশিয়ান অপারেটর, তার মানে এইটা মানেই হচ্ছে আমার ওই ওই হচ্ছে সাই, এই আলফাটাকে আমি বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে আলফা বিটা এইভাবে থেকে গেল সাই, এইটা এটা স্কোয়ার, কারণ যেহেতু আলফা হচ্ছে হার্মিশিয়ান। বা এইটাকে নর্মাল নোটেশনে অ্যাকচুয়ালি কী লিখলাম, এটাকে নর্মাল নোটেশনে অ্যাকচুয়ালি কী লিখলাম, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার আলফা বিটা সাই ডিটাও, এইটা লিখেছি, এইটা লিখেছি, এইটার হচ্ছে গিয়ে স্কোয়ার, এইটা লিখেছি। আচ্ছা, কিছুই না, এটা কিন্তু সিম্পল অঙ্ক করছি, আমি জানি না তোমাদের কি খুব কঠিন লাগছে, এটা কিন্তু সিম্পল অঙ্ক করছি, কিছু এক্সট্রা কিছু করছি না, শুধু সোয়ার্জ ইনইকুয়ালিটিটা আমি আলাদা করে বলে নিয়েছি, সেইটাকে কাজে লাগাচ্ছি, সেইটা শুধু প্রমাণ করিনি, আর তো কিছু করছি না। কিন্তু এই প্রত্যেকটা লাইন বুঝতে পারছো তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে, এইবার এইটা হলে, হ্যাঁ এটা হচ্ছে, তাহলে এবার এইটাকে দেখো কি, মানে মানে আমাকে জাস্ট ওই মানে তোমার ওই জেনারেলাইজ হাইজেনবার্গ কনস্টিটিউটিভ প্রিন্সিপালের ফর্মে আনতে হবে, আউট অফ দিস টু অপারেটর, মানে এ আর বি থেকে আমাকে এ আর বি যদি দুটো অপারেটর হয় এবং তাদের যদি করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল থাকে, তাহলে তাদের আনসার্টেনিটি ইন মানে মেজারমেন্ট যেটা, সেটা আমাকে বার করতে হবে। তার মানে সেখানে একটা ইনইকুয়ালিটি থাকবে, সেই জন্য আমি একটা ম্যাথামেটিক্যাল ইনইকুয়ালিটিকে কাজে লাগিয়েছি, করে এবার আমি কি করে ওই ইকুয়েশনের দিকে যাব, এইটা হচ্ছে আমার টার্গেট, আর কিছু না। তাহলে এবার এইটাকে আমি কিভাবে লিখছি দেখো, এইটা মানে হচ্ছে সাই, এই যে এই আলফা বিটাটাকে এইভাবে লিখছি, আলফা বিটা প্লাস বিটা আলফা, আলফা বিটা প্লাস বিটা আলফা প্লাস আলফা বিটা মাইনাস বিটা আলফা বাই 2 করে দিলাম, তাহলে আমার জিনিসটা একই থাকলো, এটা হলো, ঠিক আছে। আচ্ছা, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এই 2টাকে 1/4 করে বাইরে বের করে আনলাম, করে এটাকে করছি সাই আলফা বিটা প্লাস বিটা আলফা সাই, এটা থাকলো, প্লাস সাই আলফা বিটা মাইনাস বিটা আলফা সাই, এটা একটা হলো। আচ্ছা হ্যাঁ, এইটা আর এটার সাথে হচ্ছে ওই স্কোয়ারটা আছে, এটার হচ্ছে স্কোয়ার আছে এটা। আচ্ছা, এইটা মানে কি, এইটা মানে এই যে এইটা মানে কি আলফা বিটা প্লাস বিটা আলফা, তার মানে হচ্ছে এদের অ্যান্টি কমিউটেটর, সেটাকে আমি একটা আলাদা আলাদা অপারেটরের নাম দিচ্ছি, যেটাকে আমি বলছি ধরো কিছু একটা নাম দিচ্ছি, ধরো আর অপারেটর বলছি, এইটা মানে আমি বলছি তাহলে আমার হচ্ছে সাই, এটাকে আমি বলছি আর অপারেটর সাই, প্লাস এইটা হচ্ছে কি, এটা হচ্ছে সাই, এইটা কি, এটা হচ্ছে আলফা বিটা কমিউটেটর, তাহলে আলফা বিটার কমিউটেটর সাই, এইটা স্কোয়ার, যেখানে where this r equals to আলফা বিটা প্লাস বিটা আলফা, এরকম হলো, ইজ এবং ইজ হার্মিশিয়ান, এইটা এটা আমি দেখে নিয়েছি, ঠিক আছে। কারণ আলফা আর বিটা যদি হার্মিশিয়ান অপারেটর হয় তাহলে তাদের অ্যান্টি কমিউটেটরটাও হার্মিশিয়ান হবে, ওদের কমিউটেটরটা অ্যান্টি হার্মিশিয়ান হবে, তাহলে অসুবিধা নেই কোনো, এইটা হলো। এবার এইটা মানে এবার আমি জাস্ট এটাকে কিভাবে লিখছি, হ্যাঁ এটা হলো, ঠিক আছে। এইবার এইটা মানে কি, এইটা মানে হচ্ছে 1/4, আচ্ছা এটা সাই আর সাই মানে জাস্ট এটা আর অ্যাভারেজ লিখতে পারি, প্লাস এইটা মানে হচ্ছে গিয়ে সাই, এটা হচ্ছে আই ইন্টু সি সাই, এটা আলফা বিটা কমিউটেটর মানে আইসি আগে বের করে রেখেছি, তাহলে এইটা মানে 1/4 আর প্লাস এটা মানে কি আই ইন্টু সি অ্যাভারেজ, এইটা সেটা স্কোয়ার, এটা হবে। আচ্ছা, এইটা মানে কি, এইটা মানে কি হবে এবার, এই আর প্লাস আইসি তার মডিউলাসের স্কোয়ার মানে কি আর প্লাস আইসি ইন্টু আর মাইনাস আইসি, তাই না। এইটা মানে কি, মানে একটা হচ্ছে এখানে তোমার হচ্ছে এখানে একটা আই আছে, মানে এইটা মানে বেসিক্যালি এইটা মানে কি, এইটা মানে হচ্ছে যে এখানে হচ্ছে আর অ্যান্ড সি আর রিয়েল, প্রথমত হচ্ছে এইটা, আর এই জিনিসটা মানে হচ্ছে আর প্লাস আইসি ইন্টু আর মাইনাস আইসি, এটা মানে কি,
এইটা মানেই তো আর স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হবে তাই না? তার কারণ হচ্ছে এই যে মডিউলাসের স্কোয়ার মানে কি, সেই এ প্লাস আইবি মডিউলাসের স্কোয়ার মানে কি এ প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি, তাহলে সেটা মানে হচ্ছে এই আর স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। তার মানে এইটা হলো আর স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা এখন মডিউলাসটা উঠে গেল। আচ্ছা, এবার এইখানে আবার একটা কি বলবো অ্যাজাম্পশান বা এই ইনইকুয়ালিটির জন্য এই লাইনটাতে এসে আমরা আর একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এইটা ইকুয়ালস টুই আমরা লিখতে পারি এই সি অ্যাভারেজের স্কোয়ার। এইটা কেন লিখতে পাচ্ছি, এইখানে একটা ব্যাপার আছে। এইটা প্রথমত কেন লিখতে পাচ্ছি, কারণ এইটা হচ্ছে এই ইনইকুয়ালিটির জন্য লিখতে পাচ্ছি। যদি এখানে যদি এটা ইকুয়াল হতো, যদি আমি এরকম যদি হতো সিগমা এ স্কোয়ার সিগমা বি স্কোয়ার ইকুয়ালস টু দিস যদি হতো, যদি দিস হতো যে 1/4 ইন্টু আর স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে আমি কখনোই লিখতে পারতাম না যেটা সি স্কোয়ারের থেকে বড় হবে, সেটা লিখতে পারতাম না। কিন্তু এখানে যেহেতু একটা ইনইকুয়ালিটি আছে 1 নম্বর, আর 2 নম্বর যেহেতু আমরা ওই জেনারেলাইজড হাইজেনবার্গ কনসারভেটিভ প্রিন্সিপালটা আমরা প্রমাণ করতে চাইছি, ওইটাতে আমরা পৌঁছাতে চাইছি, এই দুটো হচ্ছে যেহেতু আমাদের টার্গেট, সেই জন্য এবং হচ্ছে এবং আমরা কি দেখেছি যে ওই হাইজেনবার্গ কনসারভেটিভ প্রিন্সিপালে ওইটার ক্ষেত্রে এই যে এই এ আর বি এর কমিউটেটরটা ইনভলভ থাকে, এবং এ আর বি এর কমিউটেটরটা কোথার সাথে ইনভলভ আছে, এই সি এর মধ্যে কমিউটেটর ব্যাপারটা আছে। এটা হচ্ছে 2 নম্বর। মেন কারণ হচ্ছে এখানে যেহেতু একটা ইনইকুয়ালিটি আছে, তাহলে যখন কোনো ইকুয়েশানে এরকম ইনইকুয়ালিটি থাকবে, সেরকম ইকুয়েশান যদি দুটো অপারেটরের অ্যাভারেজের স্কোয়ারের থেকে বড় হয়, তাহলে তাকে একটা অপারেটরেরও অ্যাভারেজের স্কোয়ারের থেকে বড় হতে হবে। যেহেতু এই ইনইকুয়ালিটিটা আছে, যদি এটা ইকুয়াল টু থাকতো, একদম সরাসরি জাস্ট ইকুয়াল টু, আর কিছু সম্ভব নয়, তাহলে কখনোই এটা লিখতে পারতাম না। তাহলে তখনই এটা লিখতে পারতাম যখন আমি আর অ্যাভারেজটাকে 0 করতাম। আর অ্যাভারেজটা এই আর অ্যাভারেজের স্কোয়ারটা যদি 0 হতো, তাহলেই আমি একমাত্র ইকুয়াল টু লিখতে পারতাম। এবার যেহেতু তাছাড়া আমি এটা লিখতে পারতাম না, কিন্তু এখানে যেহেতু একটা ইনইকুয়ালিটি আছে, সেজন্য আমরা এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা লিখতে পারি যে এই কোনো একটা টার্ম যদি দুটো অপারেটরের অ্যাভারেজের স্কোয়ারের থেকে বড় হয়, তাহলে সে আরেকটা অপারেটরের অ্যাভারেজের স্কোয়ারের থেকে বড় হতেই পারে। এই ইনইকুয়ালিটিটার জন্য লিখতে পারছি। ইকুয়ালিটি থাকলে লিখতে পারতাম না, সেক্ষেত্রে আরটাকে আমাদের 0 করে দিতে হতো, তাহলে লিখতে পারতাম। এইটা হচ্ছে ব্যাপার। তো এই জায়গাটাই একটুখানি আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র ডিউ টু দিস ইনইকুয়ালিটি, এই ইনইকুয়ালিটির জন্য আমরা এই রিলেশনটাকে লিখতে পারছি। ঠিক আছে? তাহলে সেইটা যদি হয়, তার অর সিগমা এ ইন্টু সিগমা বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1/4 ইন্টু সি অ্যাভারেজ, और दिस इज ग्रेटर देन इक्वल्स टू হচ্ছে 1/4 না 1/2 ইন্টু সি অ্যাভারেজ, দিস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু সি অ্যাভারেজ। মানে কি, সেটাই হচ্ছে অ্যাভারেজ অফ এ বি কমিউটেটর বাই আই। কারণ কি, কারণ হচ্ছে ওই এ বি কমিউটেটর ছিল আই ইন্টু সি, তাহলে সি অ্যাভারেজ হচ্ছে এ বির কমিউটেটর বাই আই। তার এটাই হচ্ছে জেনারেলাইজ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, যেটা বলছে যে সিগমা এ সিগমা বি দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1/2i ইন্টু অ্যাভারেজ অফ এ বির কমিউটেটর। ঠিক আছে? এইটা দিস ইজ দ্য generalized Heisenberg uncertainty principle। তাহলে এইবার যদি আমরা জাস্ট এখানে যদি বলি যে এই এ অপারেটরটা হচ্ছে একটা এক্স অপারেটর, অ্যান্ড বি অপারেটরটা যদি পি এক্স অপারেটর হয়, তাহলে সিগমা এক্স সিগমা পি এক্স দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1/2i ইন্টু এক্সের সাথে পি এক্সের হচ্ছে কি বলে কমিউটেটরের অ্যাভারেজ, হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1/2i ইন্টু এটা কত হয় IH ক্রস। এবার IH ক্রস যেহেতু একটা রিয়েল ভ্যালু, রিয়েল ভ্যালু হচ্ছে একটা হচ্ছে তোমার জাস্ট নাম্বার, IH ক্রসটা তার অ্যাভারেজ IH ক্রসই বেরিয়ে আসবে। তার II কেটে গেল, তার হচ্ছে H ক্রস বাই 2। এটাই হচ্ছে আমার ওই এমনি জাস্ট XPX এর জন্য
যে মোমেন্টাম পজিশন যে আনসার্টেনিটি রুল যেটা, সেটাই হচ্ছে এইটার। আর যদি মিনিমাম আনসার্টেন মানে যেটা এটার ক্ষেত্রে বলছিলাম, যদি আমরা মিনিমাম আনসার্টেনিটিটা বার করতে চাইতাম, মানে মিনিমাম আনসার্টেনিটি মানে কি, মানে ইকুয়াল টুটা যদি বার করতে চাইতাম, তখন আমাকে এই 8টা জিরো করে দিতে হতো। মানে যদি আমার টার্গেট হতো যে আমি মিনিমাম আনসার্টেনিটিটা বার করব, তখন আমাকে এই ইকুয়েশনটা লিখতে গেলে আমাকে অবশ্যই বলতে হতো যে এই আর অপারেটরটা জিরো। এটা যদি জিরো হয় তাহলেই আমার একমাত্র মানে এর আর অপারেটরটা জিরো মানে কি, মানে হচ্ছে মানে ওই এ আর বি অপারেটর অ্যান্টি কমিউট উইথ ইচ আদার, এইটা যদি বলে দিতাম, যদি তারা অ্যান্টি কমিউট করে তাহলে ওদের ওই অ্যান্টি কমিউটেটরটা জিরো হতো। তাহলে আমি সেক্ষেত্রে মিনিমাম আনসার্টেনিটি বার করতে গেলে আমি তখন ইকুয়াল দিয়ে দিতাম, ইকুয়াল টু লিখতাম, তখন আমি সেইভাবে করতাম, তখন আমাকে আর অপারেটরটাকে জিরো করে নিতে হতো। কিন্তু আমি এখানে একটা জেনারেলাইজড হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বার করতে চাইছি, যেখানে ওই রকম একটা ইনইকুয়ালিটি থাকার জন্য আমরা ওই আর অপারেটরটাকে জিরো না করেও ওই জিনিসটা লিখতে পারছি, কারণ ওখানে একটা ইনইকুয়ালিটি আছে। তাহলে যদি লিখতে পারি তাহলে আমরা এরকমভাবে জেনারেলাইজ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল পেলাম, যেখান থেকে সিগমা এন সিগমা পিএস পেলাম। এইবার এইখান থেকে যদি মিনিমাম আনসার্টেনিটি বলি তাহলে এটা ইকুয়াল টু করে দিলেই হয়ে যাবে। মানে সেটা বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে আমরা করে করে দেখতে পারবো যে অ্যাকচুয়ালি মিনিমাম আনসার্টেনিটি যেটা, সেটা সিগমা পে সিগমা পিএক্স যেটা, সেটা হয় h×2 হয়। এবার একই রকমভাবে যদি আমি যদি সিমিলারলি যদি আমার এই এক্স যদি আমার হচ্ছে গিয়ে মানে সিমিলারলি যদি এরকম বলি যে আমার এই এ অপারেটর যেটা, সেটা আমি ধরো বলছি হচ্ছে আমার ওয়াই, আর বি অপারেটর যেটা, সেটা হচ্ছে আমার হচ্ছে পিএক্স, এইটা। তাহলে আমার এইটা কি হবে, তাহলে সেক্ষেত্রে সিগমা ওয়াই সিগমা পিএক্স যেটা, সেটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1/2i ইন্টু অ্যাভারেজ অফ ওয়াই পিএক্স, এটা হবে, যেটা হচ্ছে গিয়ে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 দিয়ে দেবে সিগমা ওয়াই সিগমা পিএক্স। তার মানে এদের রিলেশনে কোনো আনসার্টেনিটি নেই, এটা হবে। তার মানে এইটা হচ্ছে, তার মানে এখান থেকে, আর এই কথাগুলো তো বারবারই বলেছি যে তার মানে যাদের আর কি তোমার হচ্ছে মানে ওদের এই আনসার্টেনিটিতে মানে কমিউটেটরটা যাদের হচ্ছে জিরো হবে না, কমিউটেটরটা মানে যে দুটো অপারেটর এবং তাদের করসপন্ডিং যে দুটো অপারেটর কমিউট করবে না একে অপরের সাথে, তার মানে দেখা যাচ্ছে যে তাদের রিলেশনে একটা আনসার্টেনিটি আছে, বা সেই অপারেটরের যে করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল সেইগুলোকে সাইমালটেনিয়াসলি মেজার করা যাবে না। এটা এর আগেও বারবার বলেছি, সেই জিনিসটাই জাস্ট এখানে দেখানো হলো। ঠিক আছে, তাহলে ওই যে আমরা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলতে থাকি, তার জেনারেল ফর্মটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, এখান থেকেই ওই বাকি ফর্মগুলো আসছে, যেটা আমরা সরাসরি হয়তো লিখে দিই সিগমা এক্স সিগমা পিএক্স বা ডেল্টা এক্স ডেল্টা পিএক্স। এই সিগমা এক্স সিগমা পিএক্সটাই তো ডেল্টা এক্স ডেল্টা পিএক্স, এটাই তো সিগমা এক্সটা মানে কি, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এক্স, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এক্স মানে আনসার্টেনিটি ইন এক্স, যেটা সিগমা এক্সটাই তো ডেল্টা এক্স হুইচ ইজ দ্য আনসার্টেনিটি ইন এক্স, বা সিগমা পিএক্সটাই হচ্ছে ডেল্টা পিএক্স যেটা আনসার্টেনিটি ইন পিএক্স। এই সিগমা এক্সটাই হচ্ছে ডেল্টা এক্স, যেটা হচ্ছে √x² অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজের স্কোয়ার, বা সিগমা পিএক্সটাই হচ্ছে আমার ডেল্টা পিএক্স, যেটা হচ্ছে √px² অ্যাভারেজ মাইনাস পিএক্স অ্যাভারেজের স্কোয়ার। এইগুলোই তো আমার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এক্স বা পিএক্স বা আনসার্টেনিটি ইন এক্স বা পিএক্স। তাহলে সেটা যেটা লিখে দিই, সেটার অ্যাকচুয়াল জেনারেল ফর্মটা হচ্ছে এরকম একটা ফর্ম আসে, যেটা ওই সোয়ার্জ ইনইকুয়ালিটি থেকে আসে। ঠিক আছে, তাহলে এই রকম কতগুলো জিনিস আর কি বলার ছিল, যেখানে ওই গ্রাম-স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিকটাও হয়তো মানে হয় বলে দিলেই হতো, কিন্তু ওটা করে দেওয়ার জন্য, কারণ মানে তোমরা আর কি বড় হলে তোমাদের তো আরও অনেক রকম কাজ করতে হবে, যে লাইনেই যাও না কেন, তো সেখানে হয়তো এরকম অনেক সিচুয়েশানই আসবে যেখানে আমাদেরকে মানে কিছু ভেক্টরকে নর্মালাইজ করে নিতে হবে, বা কিছু ভেক্টরের অর্থোগোনাল মানে কিছু ওয়েভ ফাংশনের অর্থোগোনাল আরও কিছু ওয়েভ ফাংশন তৈরি করতে হবে। তাহলে সেরকম যে কিছু টেকনিক এক্সিস্ট করে, যার মধ্যে ওয়ান অফ সাচ টেকনিক হচ্ছে গ্রাম-স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক, সেইটা একটু জেনে রাখাটা দরকার, এটা এক নম্বর। আর একটা হচ্ছে এই যে আমরা যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলে সারাক্ষণ বলতে থাকি, সেটার অ্যাকচুয়াল ফর্মটা কি সেইটা একটু জেনে রাখাটা দরকার ছিল। তো এরকম জিনিসগুলো মোটামুটি হয়ে গেল। আর মেন ইম্পর্টেন্ট যেটা মানে হারমিশিয়ান অপারেটরের, সেটা কিন্তু আগের দিনের পুরোটা, ওটা খুব ইম্পর্টেন্ট 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আজকের প্রথম পার্টটা, মানে যেটা দেখালাম সাই1 সাই2 অর্থোগোনাল, ওইগুলো ভীষণই ইম্পর্টেন্ট। আর বাকি এইগুলো হচ্ছে কাইন্ড অফ কনসেপ্ট, যেগুলো জেনে রাখাটা দরকার।
এটা হচ্ছে একটা ব্যাপার। হ্যাঁ, এটা আমার মনে হয় আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এইটা হলো কতগুলো কথা। আর এরপর হচ্ছে যেটা তোমাদের ওই পস্টুলেট 5টা পড়তে হবে একদিন, পস্টুলেট 5, সেখান থেকে স্টেশনারি স্টেট ওইগুলো পড়তে হবে। তারপরে হচ্ছে ওই তোমার পার্টিকেল ইন এ বক্স, 1 ডাইমেনশনাল পার্টিকেল ইন এ বক্স, 2D থেকে হচ্ছে তোমার ওই ডিজেনারেসি, অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি, লিফটিং অফ ডিজেনারেসি, অ্যান্ড সেখান থেকে 3 ডাইমেনশনাল পার্টিকেল ইন এ বক্স। এরকম সেটা স্যার বলছিল 3 দিন নাকি লাগে, 2 দিন মানে ভালোভাবেই 2 দিন লাগবে, 3 দিনও লাগতে পারে স্যার বলছিল ওটায়। আর পোস্টুলের যেটা সেটা 1 দিন লাগবে। মানে তোমাদের যদি সিইউদের কথা ভাবি তাহলে এখনও 4 দিন লাগবে কোয়ান্টাম মেকানিক শেষ হতে। আর আদার দ্যান সিইউ যেটা তাদের এখনও অনেক দিন লাগবে, যেটা হয়তো স্যার পড়ানো শুরু করবে বা আমিও কিছুটা পড়াতে পারি। ঠিক আছে, এসএইচও কি পড়ানো হবে? না এসএইচও তো তোমাদের তো নেই। তোমরা কোন, ও তুমি নরেন্দ্র, নরেন্দ্রপুরে আছে। হ্যাঁ ম্যাম, তো এসএইচও তুমি ম্যাম স্যারের ক্লাসটা করোনি? প্রথমের দিকে তখন তো মানে কিছুই পড়া হয়নি, তখন তো বুঝতাম না কিছু। ও তা ওইটাই তো আবার শুনে নাও, কেননা এখন আর হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওইটা তখন শুনে নাও, কারণ স্যার তো ওইভাবেই করেছে, তো ওই বিক্রমরাও তো ওইভাবেই করেছে, ওটা একটু শুনে ম্যাম নাও। আমাদের এসএইচ তো আগের সেমে ছিল। ও হ্যাঁ, ওদের এসএইচ বাবা বাবা অদ্ভুত অদ্ভুত ওদের এসএইচ, তুমি হচ্ছে ওইগুলো শুনে নাও না, তোমরা ওই স্যারেরটা শুনে নাও। হ্যাঁ, অসুবিধা হবে না। এমনি কোনো অসুবিধা হলে তারপরে আবার কদিন পরে তো আবার এটা পড়ানো হবেই, এসএইচও তো পড়ানো হবেই, তখন আরও ভালো করে বুঝে যাবে। ওই সেমিস্টারের নাম্বার তোমরা এমনিই পেয়ে যাবে, অ্যাকচুয়াল তো মানে ইন ব্রড সেন্সে ভাবতে হবে আর কি হবে না হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কথা হচ্ছে ওই আজকে ওই এক্স অপারেটরটা ওইটা আমি বিক্রমকে একটু পরেই বলে দিচ্ছি। ওইটা আমার মনে হয় প্রথমে যেভাবে করলাম ওইভাবেই করতে হবে, কিন্তু ঠিক অতটা আমার নিজের মন থেকে খুব একটা লজিক্যাল মনে হচ্ছে না, কিছু একটা মিস করে যাচ্ছে, ওইটা হচ্ছে একটা কথা, ওইটা আমি বলে দেবো, এটা একটা কথা। ওটা গ্রুপে পাঠিয়ে দেবেন না? হ্যাঁ গ্রুপেই পাঠিয়ে দেবো, হ্যাঁ গ্রুপেই পাঠিয়ে দেবো, এটা হচ্ছে একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে কি তোমাদের আর কোনো অসুবিধা হলে আমাকে বলবে, এটা 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে কালকে সকালে স্যার রামান স্পেকট্রোস্কোপি পড়াবে, আশা করি পড়াবে। স্যারের যদি আজকে একটু শরীরটা খারাপ হয়েছিল তো, কিন্তু এখন স্যার পুরোপুরি ঠিক আছে, তো আশা করি পড়াবে। হ্যাঁ, তো আজকে যদি বাই চান্স কাল সকালে নাও পড়াতে পারে, স্যারের আজকে একটু শরীরটা খারাপ হয়েছিল, নিশ্চয়ই 2-3 দিনের মধ্যে পড়িয়ে দেবে। তো সেইটাই হচ্ছে, তোমরা যারা থাকতে চাও থাকবে, মানে এমনিতে 4th সেমদের থাকতে হবে না, ওদের অলরেডি যা চাপ তোমরা করো। ওই নরেন্দ্রপুররা থাকবে, বিক্রমরা মনে হয় পড়ে, ওরা পড়বে। আর যদি জ্যামের এখানে যদি কেউ থাকো, কেউ যদি থাকতে চাও থেকো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ওই আমি লিঙ্কটিং পাঠিয়ে দেবো, এই ব্যাপার। আর হচ্ছে গিয়ে বুধবার সকালে ফেস পড়াবো, বৃহস্পতিবার সকালেও ফেস পড়াবো, ঠিক আছে, এইভাবে চলবে, ঠিক আছে। তাহলে এবার বলো, আজকে কারোর কোনো অসুবিধা আছে? ম্যাম একটু আগের দিকে যান না, এই যেখানে সিগমা স্কয়ার এ, সিগমা বি। হ্যাঁ হ্যাঁ, না ম্যাম নিচে, না ম্যাম নিচের দিকে, একটু নিচের দিকে, হুম, আর একটু নিচের দিকে। ম্যাম আর একটু, ম্যাম এই যে মানে এই যেখানে বক্স করে লিখেছেন তার উপর মানে 1/4, আর ম্যাম ওইটা একটু বলুন কি করে আসলো, মানে ও, আরে ভাই। হ্যাঁ ওই যে এটা বলছি, যেটা এটা হচ্ছে, এটাই তো বলছিলাম এতক্ষণ, এটা বলছি যে এই ইনইকুয়ালিটিটা আছে। দেখো, প্রথম কথা হচ্ছে এই ইনইকুয়ালিটি আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে আমরা এইটা প্রমাণ করতে চাই, এই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এই জেনারেলাইজড হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা প্রমাণ করতে চাই। এই দুটো হচ্ছে আমাদের টার্গেট। প্রথম কথা হচ্ছে যেহেতু এই ইনইকুয়ালিটিটা আছে, যেহেতু এই ইনইকুয়ালিটি আছে তো এখানে একটা, সেই জন্য এইটা আমরা লিখতে পারি যে কোনো একটা কোয়ান্টিটি যদি দুটো নাম মানে দুটো অ্যাভারেজের স্কোয়ারের থেকে বড় হয়, তাহলে সেটা যে কোনো একটার স্কোয়ারের থেকে বড় হবে। এইটা হচ্ছে প্রথম কথা। এই যেহেতু এই ইনইকুয়ালিটি আছে, যদি এটা ইকুয়ালিটি হতো, যদি এটা ইকুয়াল থাকতো, মানে যদি আমরা মিনিমাম হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল যদি প্রমাণ করতে চাইতাম, মিনিমাম মানে শুধু ইকুয়াল টু আছে, তখন আমরা এটা লিখতে পারতাম না। তখন আমরা এই শর্তেই তখন এটা লিখতে পারতাম যদি বলতাম যে আর অ্যাভারেজটা জিরো, এই আর অ্যাভারেজটা জিরো। আর অ্যাভারেজ জিরো মানে কি? আর অ্যাভারেজ মানে কি, মানে আলফা বিটার যে অ্যান্টি কমিউটেটর যেটা, সেটা জিরো, তাহলেই একমাত্র আর অ্যাভারেজটা ওখান থেকে জিরো আসতো।
সেটা যদি লিখতে হতো তখন, যদি আমরা মিনিমাম আনসার্টেনিটি প্রিন্সিপালটা প্রমাণ করতে চাইতাম, তাহলে তখন এইটা 0 বলে দিতাম, বলে এইটা ইকুয়ালস টু সি স্কোয়ার অ্যাভারেজ লিখতাম, তাহলে তো কোনো অসুবিধা হতো না। কিন্তু এখন আমরা 8টাকে 0 বলছি না, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমরা এরকম একটা জিনিস প্রমাণ করতে চাই, জেনারেলাইজ হাইজেনবার্গ প্রিন্সিপাল, যেখানে একটাই কমিউটেটর বা একটাই অপারেটর ইনভলভ আছে, তাহলে আমাকে তো সামহাও এখানে একটা অপারেটরকে ড্রপ করতে হবে, তাই না? এবার কোনটাকে আমি ড্রপ করব, আরটাকে না সিটাকে? অবশ্যই আরটাকে, তার কারণ কি আর মানে হচ্ছে অ্যান্টি কমিউটেটর, আর সির মধ্যে কমিউটেশনটা আছে, আর আমরা জানি যে জেনারেলাইজ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটার মধ্যে কমিউটেশনটাই ইনভলভ থাকে, কমিউটেশন রিলেশনটাই ইনভলভ থাকে। মানে এটা কাইন্ড অফ উত্তরটা জেনে আমরা প্রমাণ করছি, এই শর্তে প্রমাণ করছি যে যেহেতু এখানে ইনইকুয়ালিটি আছে, সেজন্য আমরা এটা লিখতে পারি যে এই কোয়ান্টিটিটা যদি দুটো অ্যাভারেজের যোগফলের থেকে বড় হয়, তাহলে যে কোনো একটার স্কোয়ারের থেকেও বড় হবে, যেহেতু এই ইনইকুয়ালিটিটা আছে। তাহলে যদি সেইটা লিখি, তাহলে দেখো কি সুন্দর এটা পেয়ে গেলাম। এইটা হচ্ছে ব্যাপারটা, বুঝেছো? হ্যাঁ ম্যাম বুঝি। যেহেতু এই ইনইকুয়ালিটিটা আছে। ম্যাম হ্যাঁ ম্যাম ওই যে তিনটে থিওরাম যে আমরা যে সলভ করলাম, ম্যাম ওই তিনটে থিওরাম থেকে কোনো কি আমরা একটা জেনারেলাইজ কনক্লুশন বা কিছু একটা কি ম্যাম আমরা কি মানে বলতে পারবো? হ্যাঁ অবশ্যই। ওই যেগুলো সেক্ষেত্রে ওটা কিভাবে মানে ওই মানে কোরিলেট করতে সামান্য একটু প্রবলেম হচ্ছে, সেই জন্যই গ্যাস করছি। ওইটা হচ্ছে এই পস্টলেট 2-3 যা পড়ে এসছি না, কাইন্ড অফ এটাই কিন্তু পস্টলেট 2-3 পড়ে এসছি যে কোনো একটা যদি কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল অপারেটর থাকে, সেটা হারমিশিয়ান হবে এবং তার অবশ্যই একটা মানে রিয়েল ভ্যালু থাকবে, যেটা আইদার আইগেন ভ্যালু দেবে অথবা অ্যাভারেজ ভ্যালু দেবে। পস্টলেট 1টা কি ছিল? থিওরেম 1টা আইগেন ভ্যালুটা রিয়েল হবে, যে কোনো হারমিশিয়ান অপারেটরের আইগেন ভ্যালু রিয়েল হবে। আর পস্টলেট আর হচ্ছে তোমার থিওরেম 2টা কি ছিল? যে অ্যাভারেজ ভ্যালুটা রিয়েল হবে। সেটাই তো পস্টলেট 2 আর 3 মোটামুটি পড়ে এসছি। দেখো পস্টলেট 2 তো পরিষ্কার বলেই দিয়েছে যে কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে হ্যাজ টু বি হারমিশিয়ান, আর হারমিশিয়ান মানেই তার আইগেন ভ্যালুকে রিয়েল হতে হবে। তার মানে যদি একটা তার আইগেন ভ্যালু ইকুয়েশন মেনে চলে, তাহলে যে করসপন্ডিং ভ্যালুটা, তাহলে সেই করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবলের ভ্যালুটাকে রিয়েল হতে হবে। যেমন মোমেন্টাম, যেমন এনার্জি, যেমন পজিশন, এগুলোর একটা রিয়েল ভ্যালু থাকতে হবে, কারণ এগুলো প্রত্যেকেই হারমিশিয়ান অপারেটর। অথবা অ্যাভারেজ ভ্যালুটাকেও রিয়েল হতে হবে, মানে যারা হাইজেনবার্গ, যারা হচ্ছে গিয়ে তোমার আইগেন ভ্যালু ইকুয়েশন মেনে চলবে না, তাদের ক্ষেত্রে যাতে অ্যাভারেজ ভ্যালু থেকে যখন বের করতে পারছি, সেই অ্যাভারেজ ভ্যালুটাও তো অ্যাকচুয়ালি আমার ওই করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবলের ভ্যালুটা দিয়ে দিচ্ছে, যেটা দেখেছি, মানে সেটাও একটা রিয়েল ভ্যালু হতে হবে। এইটা ছিল ব্যাপার। হ্যাঁ ম্যাম ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এখানে আরও একটা জিনিস বলার ছিল, মানে সেটা আর কি, সেটা আমি জাস্ট এমনি বলে দিচ্ছি, হ্যাঁ তোমরা নিজেরা বাড়িতে করে দেখতে পারো। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে, আচ্ছা দেখো আর একটা ব্যাপার হচ্ছে যেটা বলার ছিল, সেটা হচ্ছে এই যে এক্স হারমিশিয়ান, পিএক্স হারমিশিয়ান, কিন্তু এক্স ইন্টু পিএক্স ইজ নট হারমিশিয়ান। ওটা আগের দিনে বলেছিলেন। হ্যাঁ বলছি, দাঁড়াও। এইটা একই রকমভাবে px into x is not Hermitian, but xpx plus pxx by 2 is Hermitian। ঠিক আছে? এইটা তার মানে 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 ধরো আমার এখানে আমি কি বলছি, মানে আমার পজিশন ইন্টু মোমেন্টাম, মানে মোমেন্টাম মানে হচ্ছে ভর, মানে আর কি, হ্যাঁ পজিশন ইন্টু মোমেন্টাম। তাহলে এইটা তো বেসিক্যালি কোনো ফিজিক্যাল মিনিংফুল কোনো ক্লাসিক্যাল অবজারভেবল দিচ্ছে না, তাই না? মানে তার মানে যে ক্লাসিক্যাল, মানে যে আর কি, যে অপারেটরগুলোর, মানে যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলোর একটা ফিজিক্যালি মিনিংফুল একটা ক্লাসিক্যাল অবজারভেবল আছে, হ্যাঁ সেইগুলোই কিন্তু হারমিশিয়ান হবে। দেখো এখানে এক্স পি এক্স কিন্তু কোনো ফিজিক্যাল মিনিংফুল কোনো কোয়ান্টিটি না, বা পি এক্স এক্সও কোনো ফিজিক্যাল মিনিংফুল কোয়ান্টিটি নয়, এগুলো হারমিশিয়ান নয়। কিন্তু এগুলোকে আমরা জোর করে হারমিশিয়ান করে নিতে পারি বাই মেকিং দ্য ওই, মানে তোমার হচ্ছে ওই এ আর কি,
কি যেন বলে লিনিয়ার কম্বিনেশন করে, যেমন হচ্ছে এক্সপিএক্স প্লাস পিএক্সএক্স বাই টু। এটা তোমরা বাড়িতে করে দেখতে পারো যে এইটা হারমিশিয়ান হবে না, এইটা হারমিশিয়ান হবে না, বাট এইটা হারমিশিয়ান হবে। ঠিক আছে, এইরকম কতগুলো জিনিস আর কি একটু জেনে রাখতে হবে। ম্যাম অ্যান্টি হারমিশিয়ান হলে ওটা কিভাবে হারমিশিয়ান করব? অ্যান্টি হারমিশিয়ান হলে কি করে হারমিশিয়ান করবে? আচ্ছা, অ্যান্টি হারমিশিয়ান হলে না, অ্যান্টি হারমিশিয়ান হলে সেটাকে হারমিশিয়ান করতে হবে তোমার, তখন হচ্ছে ওই মানে তখন হচ্ছে গিয়ে সেইটাকে অ্যান্টি হারমিশিয়ান হলে হারমিশিয়ান সেটা দেখতে হবে, মানে সেটাও যদি ওই ধরো মানে অ্যান্টি হারমিশিয়ান অপারেটরের ধরো এমন ফর্ম আসলো, সেই ফর্মের সাথে মানে যদি লিনিয়ার কম্বিনেশন করে যদি হারমিশিয়ান করা যায়, লিনিয়ার কম্বিনেশন করে হয়তো হারমিশিয়ান করা যেতে পারে, মানে লিনিয়ার কম্বিনেশন করে মোট কথা হারমিশিয়ান করা যায়। কোনো যে অপারেটরগুলো হারমিশিয়ান নয় সেই অপারেটরগুলোকে লিনিয়ার কম্বিনেশন করে হারমিশিয়ান করা যেতে পারবে, সেটা অ্যান্টি হারমিশিয়ান হলেও করা যেতে পারবে, বুঝেছো? অ্যান্টি হারমিশিয়ান হলেও করা যেতে পারবে। হ্যাঁ ম্যাম হিলবার্ট স্পেসটা একটু ওই হিলবার্ট স্পেস মানে হচ্ছে যে বেসিস সেটের যে স্পেসটা, মানে যেটা বলছিলাম না যে ওই মানে বলছিলাম না যে সাই এনটা যদি একটা কমপ্লিট বেসিস হয়, তাহলে মানে মানে যেমন ভেক্টর স্পেসকে আমরা বলি মানে ওই যে মানে আমি ওটা উচ্চারণ করতে পারি না, ইক্লুডিয়ান স্পেস বলি না ওই ভেক্টর স্পেসকে, তেমন ওই হিলবার্ট স্পেসটাই হচ্ছে, হিলবার্ট স্পেসও হচ্ছে বেসিক্যালি এমন একটা স্পেস যেখানে একটা কমপ্লিট সেট অফ ওয়েভ ফাংশন আছে, সেই ওয়েভ ফাংশন স্পেসটাকেই বলা হচ্ছে হিলবার্ট স্পেস বা লিনিয়ার ভেক্টর স্পেস আর কি। ওকে ম্যাডাম। মানে এটা খুব একটা কঠিন কিছু না, নামটা দেখতে যতটা কঠিন লাগে, ওই হঠাৎ করে এমএসসিতে উঠলেই মানে আমরা বিএসসিতে নর্মালি হিলবার্ট স্পেসটা শুনি না, হঠাৎ করে এমএসসিতে উঠলেই হিলবার্ট স্পেস সামনে ধরিয়ে দেয়, হিলবার্ট স্পেস কি মাথা খারাপ হয়ে যায়, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওই জিনিসটাই, মানে এই যে ওয়েভ ফাংশনটা যে টোটাল সেট অফ ওয়েভ ফাংশন যেটাকে আমি বেসিস সেট বলছিলাম, মানে এই যে ওয়েভ ফাংশন পড়ে আসছে, তো হঠাৎ করে তুমি রিসার্চে উঠবে, তোমাকে বলবে বেসিস ফাংশন ইউজ করো, যাব বাবা বেসিস ফাংশন আবার কোথা থেকে আসলো, কিছুই না, জাস্ট ওয়েভ ফাংশনগুলোকেই এক একটা বেসিস ফাংশন বলে, বিভিন্ন নাম, তেমন একটা পুরো টোটাল সেট অফ বেসিস ফাংশন সেই স্পেসটাকে একটা হিলবার্ট স্পেস বলে। হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। বলছি যে মানে কাল স্যার সকালে কটা থেকে পড়াতে পারেন? 6:30। ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে এবার বলো আর